দীপক কর্মকার ভাইয়া কি আছেন এখানে? দীপক কর্মকার ভাইয়া যদি থাকেন একটু রেসপন্স করেন। আপনি কি লাস্ট হচ্ছে কিওয়ার্ডগুলোর ভলিউম বের করেছিলেন সার্চ করে? এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আপনি কিছু দিয়েছেন 5 keywords of baby food। তো এগুলোর কি আপনি কোনো জি ভলিউম ওইটা বের করেছেন? ওইটা ওই ভলিউমটা চেক করতে পারি নাই। আমার ওই পিসিতে সমস্যা হয়েছে, মোবাইল দিয়ে কাজ করছি। আচ্ছা, একটু ভলিউমটা বের করার ট্রাই করবেন ভাইয়া। লোকেশন যে দিয়ে দিয়েছিলাম, লোকেশন ওয়াইজ হচ্ছে ভলিউমগুলো চেক করবেন। আপনারা যখন হ্যাঁ ভলিউমটা চেক করতে যাবেন তখন দেখবেন কি এখানকার সবগুলো কিওয়ার্ড আপনি রাখতে পারছেন না। যেমন হচ্ছে হাউ টু মেক হোমমেড বেবি ফুড ইন ইজি স্টেপ, এটার ভলিউম দেখবেন হচ্ছে 4-5ও থাকতে পারে। তাহলে আমি এটা নিব না। তখন আপনাকে এটা ভেঙে ভেঙে দেখতে হবে যে হোমমেড বেবি ফুড, শুধু বেবি ফুড, জি বা আপা। হ্যাঁ ইজি জি স্টেপস। আপা, আমি তো পিসি সমস্যা হয়েছিল তো ওই জন্য হ্যাঁ দেখতে হ্যাঁ, পারি না। আচ্ছা সমস্যা নাই, নেক্সট টাইম হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আর আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের নেক্সট সানডেতে হচ্ছে এটার উপর একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, যাতে আপনারা একটু টাইম নিয়ে রিল্যাক্স হচ্ছে অ্যাসাইনমেন্ট করতে পারেন। যেহেতু আমাদের ক্রাশ কোর্স, অ্যাসাইনমেন্টগুলোর সাথে সাথে হচ্ছে কভার করতে হবে। আচ্ছা, আদিয়া আনসারি আপু হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? জি আপা, আমি জি, তো উম, ওই যে উম, যেগুলা ডাউনলোড করা, ওইটা আমার ডাউনলোডটা হচ্ছে না। আর ডাউনলোড করা বলতে এক্সটেনশনটা? হ্যাঁ, ওই যে যেটা ভলিউমটা দেখে না সাইডে, হ্যাঁ ভলিউম, কিওয়ার্ডের ভলিউম গুলা, হ্যাঁ। ওইটা আমার, যে আমি লোকেশন চেঞ্জ করলাম, ইউএসএ, বাংলাদেশ, তো ওইখানে তারপরেই সাইডে একটা দেখিয়েছিলেন আপনি যে আম, ইয়ে করা যায়, ডাউনলোড করা যায়, কিন্তু ডাউনলোডটা ঠিক হচ্ছে না আমার। আচ্ছা, আপনি কি মানে ডাউনলোড স্ক্রিনটা শেয়ার আবার করতে চেক পারবেন? করলাম, আমার হচ্ছে এক্সটেনশনটা তো আমরা ডাউনলোড করি না, নিউ এটা হচ্ছে অ্যাড টু ডাউনলোডটা ওই অ্যাড টু ক্রোম ইয়ার করে দিই। আকারে আসছে না। এক্সটেনশন আকারে আসছে না। এই যে এক্সেলের আমার, আকারে আসছে না। হ্যাঁ এই জি, যে আমার এখানে যদি দেখি, এক্সেলের আকারে আসছে না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কি এটা চেক করেছিলেন এখানে যে এক্সটেনশন আপু এসেছে কিনা? সাউন্ডের সমস্যা হচ্ছে। সাউন্ড ক্লিয়ার শুনতে সাউন্ডের পাচ্ছেন সমস্যা না? হচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? না, শুনতে পাচ্ছি না। একটু ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, এটা হয়তোবা নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু নেটওয়ার্ক প্রবলেম করছে হয়তোবা। আচ্ছা আপু, আপু যেটা বলছিলেন, আপু কি এক্সটেনশন বারগুলোর এখানে চেক করেছেন যে এক্সটেনশনটা আদৌ অ্যাড হয়েছে কিনা? কথা শোনা যাচ্ছে না আসলে। কথা শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। না, এটা চেক করি নাই, এটা চেক করি নাই, তবে ওই সার্ভারটা অ্যাড করেছি, কিন্তু এক্সটেনশনটা চেক করি নাই। আচ্ছা ঠিক আছে আপা, আমি দেখবো এটা। থ্যাংক ইউ। আচ্ছা, যদি হচ্ছে এক্সটেনশনটা অ্যাড হয়, এখান থেকে আপনি প্রত্যেকটা এক্সটেনশন দেখতে পাবেন। প্লাস এখান থেকে আপনি পিন করতে পারবেন, আনপিন করে রাখতে পারবেন। আমি যদি আনপিন করে দিই এটা শো করছে না, পিন করে দিলে কিন্তু আপনার এখানে শো করবে। এইটা একটু চেক করবেন। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এখান থেকে দেখবেন এক্সটেনশনগুলো সব কিছু এখানে শো করবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট কে যেন কাজ, কার কাজ দেখেছিলাম?
আচ্ছা, আপনারা সবাই হচ্ছে টাইটেল নিয়ে প্র্যাকটিস করেছেন, কেউ হচ্ছে ভলিউম নিয়ে কাজ করেননি এখনো। আমাদের ভলিউমটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা হচ্ছে এসইওতে যখন মুভ করব, আজকেই চাচ্ছিলাম কিছুটা এসইওর প্র্যাকটিস করতে। আমরা যখন ভলিউম নিয়ে কাজ করব তখন দেখা যাবে এক্স্যাক্টলি এই সব টাইটেলগুলো রাখা যাচ্ছে না। যেমন ধরেন আজকে আমরা একটা ওয়েব ব্লগ পোস্ট কিভাবে লিখবো, সেখানে কি কি ইনক্লুড করতে হয়, এই জিনিসগুলো একটু আমরা ডিটেলসে দেখব। ঠিক আছে, তার আগে আমরা হচ্ছে চ্যাট জিটিপি, জেমিনি, এই দুইটা থেকে আমরা ফ্রি কাজ করতে পারি। কিভাবে প্রম্পট দিবেন, যেহেতু আপনারা এখন প্র্যাকটিস সেশনে যাবেন, তো এই দুইটা টপিক হচ্ছে আপনাদের আগেই কভার করে দেই, যাতে হচ্ছে আপনাদের প্র্যাকটিসও ইজি হয়। কথা শুনতে পাচ্ছি না আপু, সাউন্ডে অনেক প্রবলেম। আচ্ছা আচ্ছা, দেখছি। এখন কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিংটা কি অন করেছেন আপু? জি জি রেকর্ডিং, ক্লাস হ্যাঁ, রেকর্ডিংটা। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং অন আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা একটা ওয়েবসাইট কন্টেন্ট যদি লিখি, তখন আমরা এটাকে বলে আমরা যদি বলি এটা একটা পিরামিড স্টাইল। ঠিক আছে, পিরামিড স্টাইলে যদি আমরা একটা ওয়েবসাইট কন্টেন্ট লিখি, তখন সেটা কিভাবে আসবে? ফার্স্টে এটা আপনি সবসময় খেয়াল করবেন যে কোনো টপিকে একটা কন্টেন্ট হোক না কেন, এটা আপনি সবসময় এক্স্যাক্টলি লিড করবেন যে টপিকে একটা কন্টেন্ট হোক না কেন, যে এক্স্যাক্ট লিড মানে কি, আপনার এক্স্যাক্ট যে টপিকটা বা আপনি যেই টপিকটা দিয়ে হচ্ছে আপনার যে টপিকটা আমরা এখানে বলি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা ঠিক ইম্পর্টেন্ট ইনফরমেশন না, এটাকে আমরা যেটা বলি, আমি লাস্ট ক্লাসে হয়তো বা টাইটেল ক্রিয়েট করার সময় আপনাদের বলেছিলাম যে একটা হুক লাইন কেন বলি, যেই লাইনটা হচ্ছে আপনার ওভারঅল কনসেপ্টটা ধারণ করছে, আপনার টোটাল স্টোরিটা বা আপনার টোটাল যে কন্টেন্টের কনসেপ্টটা, যেটা আমি এক লাইনের মধ্যেই বলতে পারি যে হ্যাঁ আমার এখানে কোন ধরনের কনসেপ্ট আছে। আমরা কিছু আর্টিকেল যদি দেখি,
ডেইলি স্টারের কিছু নিউজ ডেইলি স্টারের কিছু নিউজ দেখছি। আচ্ছা, এক্স্যাক্টলি আমরা যখন নিউজ পেপারের আর্টিকেল গুলো চেক করবেন বা খেয়াল করবেন, এখানে দেখবেন ওরা ডিটেলস এর বলছে পরে, তার আগে কি এক্সাক্ট যে টাইটেলটা কি বলছে, এনসিপি অ্যানাউন্সেস ক্যান্ডিডেটস ফর 125 কনস্টিটিউশন। তার মানে কি ওর এক্সাক্ট কোন ডিটেলস বলছে, ডিটেলসটা ও একটা লাইন বা একটা হুক লাইনের মধ্যে নিয়ে আসছে, যেটা দেখে আমি বুঝতে পারছি যে আমার ওভারঅল স্টোরিটা কোন টপিকে। একদিকে আপনার খেয়াল রাখবেন যে ওভারঅল স্টোরিটা কোন টপিকে, সেখানে আপনার কি করতে হবে, হু, কে, হোয়াট কি, মানে কে বা কি, এই টপিকটা আপনার থাকতে হবে। আমার মডিউলটা যখন আমরা যদি চেক করি, আমার ফার্স্ট যে হেডিংটা থাকবে, হেডিং এ কি আপনার হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই যে ছয়টা কোশ্চেন মার্ক আপনি মাথায় রাখবেন। আপনার এক্স্যাক্টলি যে লাইনটা থাকবে, হুক লাইন যেটা থাকবে, সেটা অবশ্যই কি রিলেটেড থাকবে, যদি কোনো ব্যক্তি রিলেটেড থাকে অবশ্যই ব্যক্তি সম্পর্কিত একটা বোল্ড লাইন থাকবে। যদি কোনো বস্তু বা কোনো স্থান, কোনো সময় বা কোনো সম্পূর্ণ একটা ঘটনার বিশ্লেষণ থাকে, তাহলে কি এই জিনিসটা আপনার নোট করে রাখবেন। আপনার টাইটেলে সবসময় ইনক্লুড করতে চাইবেন কি, যে আপনার সাবজেক্ট, আপনার মেইনলি, আমি এর বাইরেও যদি বলি মেইন ফোকাসিং থাকবে কি আপনার সাবজেক্ট, আপনার সাবজেক্টটা কি হবে সেটা আপনার টাইটেলে উঠে আসবে। এটাই হচ্ছে আমাদের হুক লাইন, যেটা আপনার একটা হতে পারে একটা কোশ্চেন, যেটাকে আমরা বলি যে আপনার অডিয়েন্সকে, আপনি অডিয়েন্সের প্রতি একটা কোশ্চেন থ্রু করেছেন, যে আমরা যদি এখানে বলি সহজ কথা, আমাদের রিসেন্ট ঢাকায় একটা মোহাম্মদপুর একটা মার্ডার হয়েছে, ঠিক আছে, টাইটেলগুলো আপনারা খেয়াল করবেন। এখন আমরা যদি বলি যে মোহাম্মদপুরের মার্ডার, জিনিসটা কিন্তু খুব এনগেজিং না। আমরা তখন কি করি, মোহাম্মদপুরের জোড়া খুন, অথবা আমরা লিখছি কি, আসলে এই আমি আপনার এই ভায়োলেন্সের ওয়ার্ড গুলো হচ্ছে উল্লেখ না করি, কারণ এটা হচ্ছে কন্টেন্ট আমি যখন ইউটিউবে দিতে যাব তখন ইউটিউব থেকে আমার রেস্ট্রিকশন আসবে। তখন আপনারা এটা একটু বুঝে নেন, আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে তখন আমরা কি করি, মামে মানে কে, কোথায় হয়েছে সেটার থেকে এখানে ইম্পর্টেন্ট সাবজেক্টটা কি হচ্ছে মামে। আমরা যখন জোড়া ওয়ার্ডটা উল্লেখ করি, তার থেকে যদি আমরা বলি মামে, ডিরেক্ট হচ্ছে আমরা ব্যক্তিকে টার্গেট করছি, তখন কিন্তু ওইটা আমাদের অ্যাটাক করছে, পারফেক্টলি অ্যাটাচড হচ্ছে আমাদের সাথে, এবং আমরা যে মামে হচ্ছে যে মামে এক্স্যাক্টলি কি হচ্ছে। কিন্তু এখানে যদি আমরা বলতাম জোড়া হলে এই জিনিসটা কিন্তু একটু স্কিপ করে যেতাম। যখন আমরা বলছি মামে, অথবা বলবেন কিছু নিউজ এভাবে থাকে ডিরেক্ট বলা হচ্ছে তরুণী, ইয়াংস্টার, ঠিক আছে, আননোন পারসন, এই জিনিসগুলো, এটা হচ্ছে আপনার হুক লাইনটা যে থাকবে, তার মধ্যে আপনাকে কি ইনক্লুড করতে হবে। আমরা যদি বলি কোন, এটা তো গেল ব্যক্তি বিশেষ, ব্যক্তি ছাড়া যদি এক্সাক্ট যে টাইমে দেই 26শে মার্চ কি হলো, ঠিক আছে, 16ই ডিসেম্বর কি হলো, তাহলে কি এক্সাক্ট ডেটটা আমরা আমাদের হুক লাইনে প্রেজেন্ট করেছি সেভাবে, তাহলে আপনার কি কি থাকবে, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই ছয়টা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যেটা আমার একটা টাইটেলে থাকবে, যেটা আমার এক্সাক্ট টাইটেলে থাকবে। টাইটেলটা হবে এভাবে, আমরা যদি যে কোনো একটা ওয়েব কন্টেন্টটা লিখি, ওয়েব কন্টেন্টের আমার কিছু স্টেপ আমার মাথায় রাখতে হবে, এক্সাক্ট একটা ওয়েব কন্টেন্ট কোন স্টেপ রাখতে হয়। ফার্স্ট গেল টাইটেল, এরপরে যদি আমরা বলি টাইটেলের পরে কি আছে, এটা গেল ডেইলি স্টার। আমি হচ্ছে আরেকটা কন্টেন্ট দেখাচ্ছি,
টাইটেল জিনিসটা আপনারা একটু মাথায় রাখেন, তার সাথে আমি একটু আমার একটা ওয়েব কন্টেন্ট কি ধরনের হয়, কিভাবে একটা ওয়েব কন্টেন্ট সাজাতে হয়, এই জিনিসটা আমরা এখানে একটু ক্লিয়ার হয়ে নেই, যাতে আপনারা নেক্সট স্টেপ গুলো ঠিকঠাক ভাবে বুঝতে পারেন। আমার একটা ওয়েবসাইটে যখন আমি একটা ওয়েব কন্টেন্ট লিখবো বা একটা ওয়েব কন্টেন্ট পাবলিশ করব, সেখানে আমরা ফার্স্টের কি হচ্ছে, আমার এক্স্যাক্টলি এক একটা পেজে এক একটা কন্টেন্ট থাকে। যদি আমি বলি পিপিসি পেজে একটা কন্টেন্ট, অল এসইও এখানে একটা কন্টেন্ট, তো ওরা একটা ওয়েবসাইটের ওয়েব পেজে কিভাবে কন্টেন্ট গুলো শো করে। ফার্স্টে কি আমার নরমালি হচ্ছে একটা টাইটেল আছে, তারপরে হচ্ছে কি শর্ট ব্রিফ, তারপরে হেডিং, এটাকে বলে হেডিং। শর্টকাট যদি বলি আমরা H1 H2, হেডিং গুলোকে আমরা H1 H2 বলি। এরপরে যদি আপনার এই হেডিং এর মধ্যে সাব হেডিং থাকবে, এর মধ্যে যেমন একটা প্যারার মধ্যে তারপরে আরো কিছু কোটেশন থাকে, এগুলোকে আমরা বলি সাব হেডিং। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখি, আমরা এক্সাক্ট যে কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমার ইন্টারফেসটা কেমন ইন্টারফেস এসেছে। আমি যখন ওয়েব পেজে যাচ্ছি তখন আমার এখানে ডিটেইল ব্রিফ আসছে। ঠিক আছে, ওয়েব পেজে আমার ওই টপিকের উপর ডিটেইল একটা ব্রিফ আসছে। এই ব্রিফটার দেখার পরে আপনি নেক্সট অন্য একটা কন্টেন্ট, এটা কি, এটা ডিফারেন্ট একটা কন্টেন্ট, এখানে কিন্তু টোটাল পুরো ব্রিফটা শো করছে না। আমি যদি এটা হচ্ছে ক্লিক করি লিংকটা, তখন এটা দেখবেন অ্যানাদার একটা পেজে নিয়ে যাচ্ছে এবং এখানে ওর ডিটেল আর্টিকেলটা শো করছে, সাথে কিছু ইমেজ আছে, প্লাস হচ্ছে দেখবেন এগুলো হচ্ছে ব্যাক লিংক করা। এটা যদি এই লিংকে যদি আপনি ক্লিক করেন তখন দেখবেন অন্য একটা ওয়েব পেজে নিয়ে যাবে, হতে পারে সেটা এই ওয়েবসাইটের ওয়েব পেজ বা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ওয়েবসাইট। এটা কি আমার এই ওয়েব পেজে, এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ওয়েবসাইটের একটা অ্যানাদার পেজে নিয়ে গিয়েছে। ঠিক আছে, একটা ওয়েবসাইটের আর্টিকেল বলেন বা একটা কন্টেন্ট বলেন, কন্টেন্ট গুলোর এই স্টেপ থাকে। এখন এই জিনিসগুলো আমরা কেন দেখাচ্ছি, এক্স্যাক্টলি আপনাকে বুঝতে হবে একটা ওয়েব পেজের কন্টেন্ট কোনটাকে, কোন পার্টসটাকে কি বলি আমাদের কন্টেন্ট রাইটার ভাষায়। ফার্স্টে আমি যে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, আমার প্রত্যেকটা পেজের হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের নাম শো করছে, তারপরে কি ইউআরএল শো করছে, এটাকে আমরা বলি ইউআরএল। তারপরে কি আমি যেই টপিকটা লিখেছি মানে ওয়েব অ্যাড্রেস যেটা, সেটাকে ইউআরএল বলে। তারপরে কি আমি যেই টপিকটা লিখেছি ওই টপিক রিলেটেড তার কি আর্টিকেল আছে, ওই আর্টিকেলের হেডলাইন, দেন এই যে শর্ট ব্রিফ, ব্লিশিং ডেট, দেন হচ্ছে শর্ট একটা ব্রিফ থাকে। এই যে শর্ট ব্রিফ, এটাকে আমরা বলি মেটা টাইটেল। একটা ওয়েবসাইট আমরা কি বলি, মেটা টাইটেল। এই যে শর্ট ব্রিফ, এটাকে বলে মেটা ডেসক্রিপশন। কি বলে, একটা আমার যে টাইটেলটা শো করছে ফার্স্টে, এটা হচ্ছে মেটা টাইটেল, এটাকে আমরা বলবো আপনার ওয়েবসাইটের শর্ট ব্রিফ, এটা হচ্ছে মেটা ব্রিফ। তাহলে আপনার ওয়েবসাইটের দুইটা, আমি যখন ফার্স্ট ইন্টারফেসে আসবে কি আমার টাইটেল আসবে এবং মেটা ব্রিফ আসবে। তো আমার অডিয়েন্স অবশ্যই ক্লিক করবে কি দেখে, ফার্স্ট আপনার টাইটেল দেখবে, তাহলে টাইটেল হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এবং আপনি সার্চ করলে যাতে ফার্স্ট টাইটেলটা আমরা যেটা বলেছিলাম 50 ক্যারেক্টারস এর মধ্যে, 50 ক্যারেক্টারস এর মধ্যে যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ এক্স্যাক্টলি এই টাইটেলটার মধ্যে আমি যা চাচ্ছি সব আছে, তার মানে কি আমি এটাই ক্লিক করব। এরপরে দেখব কি আমি মেটা ডেসক্রিপশন, আমি টাইটেলটা আমি এক্স্যাক্টলি এই ওয়েব পেজে যাবার আগে দেখে নেব আমি যেই টপিকে জানতে চাচ্ছি এক্স্যাক্টলি সেই টপিকের রিলেভেন্ট কিওয়ার্ড কিনা, রিলেভেন্ট কন্টেন্ট কিনা। তখন আমি চেক করবে কি মেটা টাইটেল। মেটা টাইটেল দেখে যে হ্যাঁ মেটা টাইটেল কি আমার সর্বোচ্চ 2 থেকে 3 লাইনের মধ্যে, ম্যাক্সিমাম আপনার 2 লাইনের মধ্যে হতে 2 বা 3 লাইনের বেশি হওয়া যাবে না। তখন আমরা কি এটা এই মেটা ডেসক্রিপশনটা আপনার এঙ্গেজমেন্ট করার জন্য, আপনার অডিয়েন্সকে ইন্টারেস্টেড করার জন্য আপনার তখন মেটা ডেসক্রিপশনটা একটা আমরা যদি বলি হুক টাইটেল, সেভাবে আপনার হুক স্টেপ এখানে রাখতে হবে। আমরা বাংলায় যেটা বলি যে আমরা শর্ট ব্রিফ নেই বা
আমরা সবাই স্কুল কলেজে পড়েছি না, সারাংশ সারমর্ম, আমার একটা প্যারা দেয়া থাকে, সেটার একটা 4-5 লাইনের মধ্যে আমরা সারমর্ম লিখে ফেলি, সারাংশ লিখে ফেলি। এখানে কি আপনার যে কন্টেন্টের সারাংশ হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। তো আপনার মেটা ডেসক্রিপশন দেখে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার কন্টেন্টটা কোন টপিকের উপরে বেস করে আছে, এক্স্যাক্টলি এই কন্টেন্টটা আমার জন্য পারফেক্ট কন্টেন্ট কিনা, তখন আমি এক্স্যাক্টলি কন্টেন্টটা দেখবো। তো একটা কন্টেন্ট যখন ওয়েব পেজের একটা কন্টেন্টে কি কি থাকে, আপনার কন্টেন্টের ডেসক্রিপশন থাকবে, ডিটেলস থাকবে, সাথে আপনি কন্টেন্ট যদি চান যে আপনার ওই সেম কন্টেন্টে কিছু ইমেজ দিতে চাচ্ছেন, এখানে যে ইমেজগুলো আছে এটা কিন্তু আমার এই কিওয়ার্ড বা এই আর্টিকেল রিলেভেন্ট না, এই কন্টেন্টটা হচ্ছে অন্য এরা হচ্ছে পেইড ক্যাম্পেইনটা করেছে, এটা আমার কন্টেন্ট না। আমার কন্টেন্ট কোনটা, এখানে যদি আছে, এখানে কোনো কন্টেন্ট আপাতত নেই, এই আর্টিকেলটা একটা কন্টেন্ট ইমেজ কন্টেন্ট আছে। আমরা যদি দেখি এই যে একটা ও হচ্ছে একটা ফ্লো চার্ট রেখেছে, এই কন্টেন্টের এক্সাক্ট আপনি এই যে ইমেজ কন্টেন্ট, এটা আপনাকে প্ল্যানিং এ রাখতে হবে। আপনি আপনার অডিয়েন্সকে শুধুমাত্র আপনার রিটেন স্কিল দিয়ে এঙ্গেজ করতে চাচ্ছেন না, যে হ্যাঁ তাকে আপনি আরো ইন ডিটেলসে জিনিসটা শেখাতে চাচ্ছেন, তখন কি আপনি এখানে কিছু ইমেজ কন্টেন্ট ইউজ করতে পারেন। এখন আপনার ইমেজ কন্টেন্টটা কিভাবে হবে, কি ধরনের ইমেজ আপনি ইউজ করতে চাচ্ছেন, এটা আপনার উপরে ডিপেন্ড করছে। এই যে দেখেন এখানে ও কি একটা গুগলের উপরে একটা কন্টেন্ট রেডি করে এই কন্টেন্ট রেখেছে। অ্যাজ এ কন্টেন্ট রাইটার আপনার কিন্তু টোটাল জিনিসটার বা টোটাল মডিউলটা আপনাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। ডিজাইন করার পরে তারপরে যিনি একজন ওয়েব ডেভেলপার আছে বা ওয়েবসাইট মেইনটেনেন্স তিনি এগুলো ওয়েবসাইটে কিন্তু আপনাকে এই টোটালটা ডিজাইন করতে হবে, যে আপনার এখানে টাইটেল কি হবে, মেটা ব্রিফ কি হবে বা মেটা ডেসক্রিপশন কি হবে, টোটাল আর্টিকেলের বডি কি হবে, এবং আর্টিকেলের সাথে এক্স্যাক্টলি কোন কোন কন্টেন্ট আপনার যাবে, ভিডিও যাবে কতগুলো, ইমেজ কন্টেন্ট যাবে কতগুলো, এবং সেখানে কোটেশন যাবে কতগুলো। এখানে দেখবেন একটা কোটেশন আছে, মিনিমাল অ্যালাইনমেন্ট টু সার্চ র‍্যাঙ্কিং গিভ আস দ্য টুলস উই নিড টু কমব্যাট এমার্জিং অ্যাবিউজ, ঠিক আছে। এটা অ্যাজ এ কন্টেন্ট আপনি তো হচ্ছে কন্টেন্টটা রেডি করে দিয়েছেন, এখন এটা কি হচ্ছে আপনার অ্যাজ এ কোটেশন যাবে নাকি অ্যাজ এ প্লেন টেক্সট যাবে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। এরপরে দেখবেন এখানে একটা আছে কি গুগল ডিসকভার ইজ লেস অ্যালাইন, এখানে কি সেইড ইয়েস্টারডে। দেখবেন ওভারঅল আর্টিকেলের মধ্যে কি এক্সাক্ট যে কন্টেন্ট দুইটা জাস্ট ফিক্সড একটা কিওয়ার্ড হচ্ছে আপনার ব্লু মার্ক করা এবং আন্ডারলাইন করা। এটা যদি আপনি ক্লিক করেন তখন এটা হতে পারে এই ওয়েবসাইটেরই একটা পেজে নিয়ে যাবে, অথবা অন্য ওয়েবসাইটে, যেমন এই যে একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ওয়েবসাইটে ওয়েব পেজে নিয়ে গিয়েছে। দেখেন এটা আমরা কেন করি, এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট কিন্তু সেম ওয়েবসাইট না। এটা আমরা কেন করি, এটা হচ্ছে আমার কোলাবরেশনের জন্য, ঠিক আছে। বা আমার দেখা গিয়েছে এক্স্যাক্টলি যে আমি যে কথাটা লিখেছি এটা ডিরেক্ট হচ্ছে, এটা আমি অন্য একজনের, ঠিক আছে, এটা আমি অন্য একজনের আর্টিকেল থেকে এনেছি, তাহলে কি অবশ্যই তার পারমিশন দরকার। এখন আপনি কি এখানে লিখে রাখছেন তার পারমিশন না, আপনি যাচ্ছেন তার সাথে কোলাবরেশনে কাজ করছেন। আপনার ওয়েবসাইটের যে ভিজিটর সে তার ওয়েবসাইটেও গিয়ে ভিজিট করে আসবে, এই জন্য আমরা এই কোলাবরেশনটা করি। এই জন্য আমরা কি করছি, এটা লিংক আপ করে দিয়েছি, যার জন্য আমার ডিরেক্ট এই পেজে নিয়ে যাচ্ছে। এটা আপনার আমার কন্টেন্ট রাইটারদের কাজ না, এটা একজন ওয়েব ডেভেলপারের কাজ বা ওয়েবসাইট যিনি মেইনটেনেন্সের কাজ করে তার কাজ। কিন্তু আপনার কাজ কি, আপনি এক্স্যাক্টলি কোন কোটেশনটা বা কোন অন্য কারোর সাথে কোলাবরেশন করতে চাচ্ছেন এটা ফিক্সড আপনাকে করে দিতে হবে। সেখানে হতে পারে একটা কিওয়ার্ড বা হতে পারে আপনার আর্টিকেল, এটা আপনাকে করতে হবে, কারণ আপনার ভিজিটরস তার ওয়েবসাইটে যাচ্ছে, সেভাবে আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট সে যখন ইউজ করবে তার ভিজিটরস হচ্ছে আপনার ওয়েবসাইটে আসবে। একজন ওয়েব রাইটার যারা আছেন
রাইটাররা হচ্ছে এই কাজগুলো ওয়েব সব রাইটারের fixed করে দিবে। রাইটাররা হচ্ছে ঠিক এই আছে? কাজগুলো সব ফিক্সড করে দিবে। আই থিঙ্ক ঠিক আমাদের আছে? ওয়েবসাইটের কি কি আই থিঙ্ক কাজগুলো আমাদের করতে হয় এটা ওয়েবসাইটের কি আমরা কি কাজগুলো করতে বেসিক হয় এটা কাজগুলো আমরা জেনেছি, যে তাহলে বেসিক আমার কাজগুলো কি জেনেছি, যে ওয়েবসাইটের তাহলে ওয়েব আমার কি কন্টেন্টে থাকবে কি ওয়েবসাইটের একটা ওয়েব কন্টেন্টে থাকবে কি টাইটেল একটা থাকবে, টাইটেল একটা মেটা থাকবে, ডেসক্রিপশন একটা থাকবে, মেটা ডেসক্রিপশন ওভারঅল বডি থাকবে, এবং সেখানে ওভারঅল আমরা বডি থাকবে, যে এই যে এটাকে বলে কি এটা এবং হচ্ছে আমার সেখানে আমরা গুগল ডিসকভার যে নাও এই লেস যে এটাকে বলে কি এটা হচ্ছে with আমার search গুগল rankings, ডিসকভার এটা হচ্ছে নাও আমার লেস অ্যালাইন্ড টাইটেল, এটা হচ্ছে উইথ আমার সার্চ র্যাঙ্কিং, সাবটাইটেল, এটা হচ্ছে আমার ঠিক আছে? টাইটেল, সাবটাইটেল এটা হচ্ছে আমার সাবটাইটেল, করে ঠিক মেনশন আছে? করে দিতে হবে। সাবটাইটেল আপনি এটা যখন আপনাকে একটা কন্টেন্ট রেডি ফিক্স করছেন করে আপনাকে মেনশন করে দিতে হবে। মেনশন করে দিতে হবে আপনি আপনার যখন একটা টাইটেল, কন্টেন্ট রেডি করছেন আপনাকে সাবটাইটেল মেনশন এবং করে দিতে হবে আপনার টাইটেল, exactly, সাবটাইটেল এবং হেডিং আপনার কয়টা আছে, এক্স্যাক্টলি সাব হেডিং কয়টা আছে, হেডিং bold কয়টা আকারে আছে, আপনাকে সাব লিখতে হেডিং হচ্ছে। কয়টা এই যে আছে, আমার হচ্ছে এই heading, বোল্ড what আকারে is- আপনাকে what লিখতে this হচ্ছে। এই যে means, আমার হচ্ছে ঠিক আছে? হেডিং, এটা আমরা হোয়াট হচ্ছে ইজ হোয়াট দিস heading মিনস, গুলো ঠিক লিখবো আছে? কেন? এটা আমরা আপনি হচ্ছে যখন একটা হেডিং content গুলো লিখবেন, লিখবো আমরা কেন? যখন আপনি fulfilly যখন একটা একটা content লিখবো, কন্টেন্ট তখন লিখবেন, আমরা এগুলো যখন ফুলফিলি কিভাবে একটা কন্টেন্ট লিখবো এগুলো তখন mark আমরা করে দিব, এই জিনিসটা দেখবো। আমরা এখানে বোল্ড করে দিতে পারি, বা আমরা মার্ক step করে by দিব, step এই জিনিসটা mention দেখবো। করে আমরা দিতে এখানে পারি। বোল্ড করে আপনার দিতে পারি, content টা এভাবে বা থাকবে। আমরা আপনার স্টেপ কোন বাই স্টেপ content এর মেনশন পরে করে দিতে হচ্ছে পারি। একটা আপনার কন্টেন্টটা visual এভাবে থাকবে, আপনার কোন content যাবে, কন্টেন্টের পরে বা হচ্ছে সেখানে একটা video একটা থাকবে ভিজুয়াল কখন, এটা কন্টেন্ট আপনার উপরে যাবে, depend বা করছে। সেখানে একটা ভিডিও থাকবে তো কখন, আমরা তাহলে এটা এখন আপনার উপরে ডিপেন্ড ফিরে করছে। যাচ্ছি কন্টেন্টের যে তো আমরা মডিউল তাহলে যেখানে এখন ছিল, ফিরে যাচ্ছি সেটা চলে কন্টেন্টের যাচ্ছি। যে মডিউল এখানে যেখানে কি ছিল আপনাদের সেটা ওয়েবসাইটের চলে এই যাচ্ছি। পোর্শনগুলো আমরা এখানে কি আপনাদের দেখলাম, ওয়েবসাইটের এখানে যে কারো কোনো পোর্শনগুলো আমরা কোশ্চেন আছে দেখলাম, যে এখানে আমরা কারো কোনো আমি যেটুকু বলেছি কোশ্চেন এটুকু আছে যে বুঝতে পারেননি? আমি যেটুকু বলেছি এটুকু বুঝতে পারেননি? তাহলে একটু কাইন্ডলি হচ্ছে রেসপন্স তাহলে একটু করেন, আমরা কাইন্ডলি এখানে হচ্ছে ক্লিয়ার করে রেসপন্স দিচ্ছি। করেন, আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা 9 জন যারা আছি আমরা 9 জন যারা আছি এখানে, আমরা ওয়েবসাইটের যে কোনটা হচ্ছে মেটা ডেসক্রিপশন, কারণ এরপরে আমি কিন্তু কন্টেন্টের মধ্যে এই ওয়ার্ডগুলো ইউজ করব। বুঝতে পেরেছি। কে বলছে ব্রিফ? কে বলছে ব্রিফ ইন এ সেকেন্ড? কোন জিনিসটা কোন টপিকটা ব্রিফ করব আপু একটু বলবে? শম্পা আপু বলছেন শম্পা আপু বলছেন মনে হয়। কারণ আমরা নেক্সট যখন কাজ করব তখন কিন্তু আমি এই কোটেশনগুলো ধরে বলবো, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম কোনটা আমার মেটা ডেসক্রিপশন, কোনটা মেটা টাইটেল, কোনটা আমার হেডিং, কোনটা সাব হেডিং। আপু একটু বলবেন যে কোন টপিকটা আপনি ব্রিফ করতে বলছেন। ওকে ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করছি। আচ্ছা তাহলে আমাদের জেনারেলি একটা কন্টেন্ট লেখার জন্য আমাদের কোন মেথডটা আমরা ইউজ করব? ফার্স্টে কি আমরা এই যে অ্যাপ্রক্সিমেটলি 30 ওয়ার্ডস এর মধ্যে কি 30 ওয়ার্ডস এর মধ্যে আমরা কোনটা রাখবো যদি আমরা ওয়েবে লিখি, সেখানে আমরা মেটা ডেসক্রিপশন লিখব। এখন আমরা যদি একটা ওয়েব পেজের আর্টিকেল লিখি, সেখানে আমার মেটা ডেসক্রিপশন মাস্ট বি দরকার। আপনি যদি বলেন হচ্ছে এক্স্যাক্টলি এই আর্টিকেলটা আপনি যখন ফেসবুকে দিবেন, তখন আপনার কিন্তু মেটা ডেসক্রিপশন দরকার নেই। ফেসবুকে যদি আমরা লিখি তখন কি, আচ্ছা আমি একটা ওয়েবসাইট কন্টেন্টে যদি লিখি, তখন আমার কি দরকার? এক নম্বরে দরকার টাইটেল। তারপর যদি বলি আমি 2 নম্বরে হচ্ছে মেটা ডেসক্রিপশন। 3 নম্বরে হচ্ছে আমার সাবটাইটেল। এটা ম্যান্ডেটরি, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নাই। তারপরে হচ্ছে আপনার হেডিং H1 বা H2, যতগুলো আপনি হেডিং রাখতে চাচ্ছেন। এরপর হচ্ছে আপনার সাব হেডিং কতগুলো থাকবে।
আমরা আমরা সবসময় চেষ্টা করবেন কোটেশন রাখার জন্য। কোটেশনে হয় কি অডিয়েন্স এঙ্গেজিংটা ভালো হয় এবং আপনার আর্টিকেলের একটা সৌন্দর্য ফুটে ওঠে। তো তো এক্স্যাক্টলি এই জিনিসটা আমার ওয়েবসাইট কন্টেন্টে দরকার। কিরকম Same কোটেশনটা একটা এক্সাম্পল আপনাদের তো। আচ্ছা কোটেশনটা দেখাচ্ছি। এই যে দেখেন না একটা কিছু কুইটস থাকে যে অ্যাজ গেরে ইলিয়াস, মানে ওরা অন্য কারো একজন উক্তি দেয় যে আপনি অন্য কারো একটা উক্তি আপনার এখানে আর্টিকেলে হচ্ছে ইনক্লুড করছেন, তার হয়ে এটা কিন্তু আপনি আপনার কথা দিয়ে হচ্ছে পাবলিশ করছেন না, যে আপনি কিন্তু সম্পূর্ণ ক্রেডিট তাকে দিয়েই করছেন। এটা আমি যখন কোটেশনে আকারে দিব, কিন্তু এটা প্রেজেন্টেশনটা আর কি আমার মতে সুন্দর হয় নাই। এই প্রেজেন্টেশনটা যদি ও একটা স্টেপ নিচে করত, তখন কি একটা গ্যাপ দিয়ে করত, তখন ওটা হচ্ছে আমার আরো চোখে পড়তো। এভাবে আপনারা রাখতে পারেন যাতে হচ্ছে কিছু আপনার কোটেশন রাখতে পারেন যাতে হচ্ছে আপনার অডিয়েন্স এবং শুধুমাত্র আপনার একার কথা না, যে ঠিক আছে আপনি যেটা বলছেন আপনার যে তথ্যটা ওটা আরো স্ট্রং কিছু প্রুফ দিচ্ছেন, যে হ্যাঁ সবসময় চেষ্টা করবেন যে আমরা যে ইনফরমেশনটা দিচ্ছি ইনফরমেশনটা শুধু আপনি বা আমি আমার একার কথা বিশ্বাস করবো না, আমার সাথে আরো 10 জনের মতামত আছে, আমি সেই 10 জনের মতামতও হচ্ছে এখানে প্রেজেন্ট করছি। তখন কি আপনার যে ইনফরমেশনটা সেটা হচ্ছে বিলিভেবল হয় এবং ওটার প্রতি মানুষের একটা আস্থা জন্মায়, এবং তখন কি অডিয়েন্সটা আপনাকে রেগুলার বেসিসে ফলো করবে। আপনি তখন তাদেরকে রিচ করতে পারবেন। যে না, আপনি একটা জিনিস মনে করেন, আমরা নর্মাল যদি বলি যে আপনি একজনের একটা লেখা পড়ছেন, সেখানে একটা ইনফরমেশন দেখছেন, সে বলে যাচ্ছে যে আমি বলছি আমার মতামতটাই আমি দিয়ে যাচ্ছি। আমি যে কোনো ইন্ডিভিজুয়ালি ওয়ান পার্সনের হচ্ছে মতামত নিচ্ছেন, সেই মতামতটা হচ্ছে আমি দেখি একজনকে বিলিভ করতে পারছি না, তখন আমি কি আচ্ছা দেখি আরো কয়েকটা হচ্ছে সার্চ করে দেখি, আরো কয়েকজনকে সার্চ করে দেখি, তখন কি আমি আরো 10 জনের মতামত নিচ্ছি। এই কাজটা যদি আপনি আপনার আর্টিকেলের মধ্যে করছেন যে এটা আমার একার কথা না, আমার সাথে আরো 10 জন একমত হয়েছেন এবং তারা কি বলছে চলুন দেখে আসি, আপনি তাদের ব্রিফ গুলো ইন এ শর্ট লাইন, যে আমি এখানে যে তারা কি ব্রিফ দিচ্ছে ইন টোটাল দিচ্ছি না, তাদের ব্রিফ গুলো আমি উইদিন শর্ট লাইনে হচ্ছে দিচ্ছি, প্লাস তারা যদি তাদের এই মতামতটা কোথাও পাবলিশ করে থাকে তাহলে তাদের সাথে আমরা এভাবে কোলাবরেশনে যেতে পারি, যে আপনি যতক্ষণ ক্লিক করবেন, ক্লিক করলে অন্য কোনো ওয়েব পেজে চলে যাবে এবং তার যে ইনফরমেশনটা শো করবে। তাতে হচ্ছে কি আপনার যে আর্টিকেলটা বা আপনার কন্টেন্টটা সেটা হচ্ছে একদিকে স্ট্রং হচ্ছে, দুই দিকে হচ্ছে আপনার আর্টিকেল যে আদৌ কেউ সাপোর্ট করছে বা সাপোর্ট করার মতো সেটার জন্য আর কি স্ট্রং হচ্ছে কিছু প্রুফ হচ্ছে আপনি নিজে থেকেই দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি আমাদের মডিউলটা হবে এরকম যে আমার একার কথা না, আমি যে এই কথাটা বলছি, আমার একটা সাপোজ ধরেন একটা রিসার্চ পেপার আমি কারো রেফারেন্সে দিচ্ছি, যে হ্যাঁ এই রিসার্চ পেপারটা শুধুমাত্র এই জিনিসের যে রিসার্চ করেছি, আমি কাকে ফলো করে কাউকে কপি করে দিচ্ছি না, কাকে ফলো করে কার থিওরি দিয়ে কাজ করেছি, আমি কারো না কারো থিওরি নিয়ে তারপর তো আমি নিজের হচ্ছে টেকনিক হচ্ছে ইমপ্লিমেন্ট করেছি, আমি ওই থিওরিটাও এখানে রাখি, এই থিওরিটাও কেন এখানে রাখছি না, এবং সে কোথায় এক্সাক্ট কি বলেছে। এবং এখানে সবসময় খেয়াল করবেন যে এক্সাক্ট যে আপনি অন্য যার হচ্ছে উক্তিটা ব্যবহার করছেন তিনি এক্সাক্ট যা বলেছেন সেম ওই কথাটাই আপনার আর্টিকেলে ইনক্লুড করবেন, কন্টেন্টে ইনক্লুড করবেন, তাহলে কি জিনিসটা আরো বিলিভেবল হয় এবং আরো প্র্যাকটিক্যাল মনে হয়।
এই তো। তাহলে আমরা চলে যাচ্ছি আমরা কিভাবে মডেলটা দেখব। আমরা যদি একটা ওয়েব পেজে যাই, ওয়েবে যদি কন্টেন্ট পাবলিশ করেন, তখন কি আমার এই জিনিসগুলো মাস্ট লাগবে, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। সেম আর্টিকেলটা যদি আপনি হচ্ছে লিঙ্কডইনে পাবলিশ করেন, তখন লিঙ্কডইনে কি আপনার মেটা ডেসক্রিপশনটার দরকার নেই, কারণ লিঙ্কডইনে মেটা ডেসক্রিপশনের কোনো অপশন নাই, সেখানে বাকি প্রত্যেকটা আইটেম দরকার আছে। আপনি সেম হচ্ছে ফেসবুকে পাবলিশ করবেন, ফেসবুকে আপনার মেটা ডেসক্রিপশনের দরকার নেই। আপনি যদি বলেন অন্য কোনো প্ল্যাটফর্মে কোথাও দরকার নেই, হ্যাঁ দরকার আছে, কোথায় দরকার আছে? আপনি যদি বা কোনো হচ্ছে ফেসবুকের বা কোনো হচ্ছে পেইড ক্যাম্পেইন নিয়ে কাজ করেন, আমরা কন্টেন্ট রাইটার, আমরা তো সবগুলো প্ল্যাটফর্মে কাজ করব। আমরা কিন্তু ফার্স্ট দিন বলেছি যে আমরা কি কন্টেন্ট নিয়ে কাজ করব, সেখানে আমরা ওভারঅল কন্টেন্ট নিয়ে, যখন আপনি কোনো একটা অ্যাড কপি রাখবেন, আমি যদি একটা অ্যাড হচ্ছে আপনাদের শো করি, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এটা নিয়ে আমার একটা কোশ্চেন আছে আপু। জি বলেন ভাইয়া। সেটা হচ্ছে আমরা তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কন্টেন্ট তৈরি করি, যে ওয়েবসাইট সেটা তো মেটার মালিকানাধীন নাও হইতে পারে। হ্যাঁ, এটা তো আমরা যে কোনো জায়গা থেকে হোস্টিং করতে পারি, এটা তো মেটার কোনো কিছু না। আমরা এটাকে কেন মেটা টাইটেল বলি বা মেটা ডেসক্রিপশন বলি? এটা আমাদের মেটার সাথে মেটার সাথে ওয়েবসাইটের সাথে মেটার কোনো সম্পর্ক নেই। মেটা মানে কি শর্ট, মানে মেটা যদি বলি, মেটা শর্ট না, মেটা হচ্ছে এক জায়গায় সবকিছু। ঠিক আছে, এই যে ওয়েবসাইটে আমরা মেটা টাইটেল বলছি, মেটা ডেসক্রিপশন বলছি, মানে এক জায়গায় এক দেখায় আপনি সবকিছু জানতে পারছেন। মানে এই মেটার সাথে ওই মেটার কোনো সম্পর্ক নেই? না, ওই মেটার কোনো সম্পর্ক নেই। ফেসবুক মেটার সাথে, যেমন এখন আমরা যে মেটা লাইব্রেরিতে আছি, এই মেটার সাথে ওয়েবসাইট মেটার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে গুগলের আপনার একটা টার্মস, আমরা হচ্ছে একটা টার্মস ইউজ করি যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। এই মেটার সাথে ওই ওয়েবসাইটের মেটার, ওটা যদি আমরা বলি, যেমন আমরা বলি না যে হিসাব নিকাশের ইউনিট ইউজ করি, এভাবে আমরা হচ্ছে এটা আমাদের একটা টার্মস, যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আর কিছু না। আচ্ছা না, আমি আপনাদের একটা হচ্ছে ক্যাম্পেইন থেকেই দেখাচ্ছি, তাহলে আই থিংক আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের অ্যাডস কপিতে আমরা অ্যাজ এ কন্টেন্ট রাইটার আপনি যখন কাজ করবেন, আমাদের এখন যদি বাংলাদেশে বলি, সবথেকে ডিমান্ডিং কাজ হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট রাইটার ডিজিটাল মার্কেটিং সেক্টরে কন্টেন্ট রাইটার দরকার, এবং ওয়েব পেজের কন্টেন্ট রাইটার। বিভিন্ন আইটি সেক্টর বলেন বা আদার্স প্রোডাক্টের ওয়েব পেজের কন্টেন্ট রাইটার হিসেবে কাজটা খুব পপুলার। এই দুইটা কাজ যদি আপনি না জানেন, তাহলে অ্যাজ এ কন্টেন্ট রাইটার হচ্ছে আপনার আসলে অত হচ্ছে নিজেকে স্কিল করতে পারবেন, কিন্তু আপনার ক্যারিয়ারে অতটা ইমপ্রুভ করাটা টাফ হয়ে যায়, কারণ এই দুইটা কাজ এখন খুব ডিমান্ডিং একটা কাজ। আপনি আপনাদের
এই যে দেখেন এই যে দেখেন আমরা যখন একটা ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন করি তখন কি আমার আমার ওয়েবসাইটে যেভাবে দেখাচ্ছে যে আমার একটা টাইটেল থাকে, তারপর মেটা ডেসক্রিপশন থাকে। এখানে আমরা বলি কি, ফেসবুকের ভাষায় কি বলি? ক্যাপশন। ক্যাপশন। কিন্তু আমরা যখন কোনো ক্যাম্পেইন করি, ক্যাম্পেইনে এটাকে আমরা বলি অ্যাডস কপি। আমি এখান থেকে আপনাদের একটু ওয়েট করতে হবে, লোড হচ্ছে, তাহলে দেখাতে পারতাম যে আমার এখানে তখন 3টা স্টেপ থাকে। ফেসবুকের 3টা স্টেপ থাকে কি? টাইটেল, ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট। এই অ্যাডস কপিতেও কি আপনার একটা থাকবে টাইটেল, যেটা আমরা বলেছি মেটা ডেসক্রিপশন, সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন। আর ইন ডিটেইলস ব্রিফ যেটা, সেটাকে আমরা কি বলি? প্রাইমারি টেক্সট। ঠিক আছে। তখন কিন্তু এটা এভাবে শো করবে। শো করবে। আপনি যখন এই ক্যাম্পেইনটার টোটালটা দেখবেন, তখন দেখবেন যে এখানে আপনার হচ্ছে ডিটেইলস হচ্ছে শেয়ার হবে। ইন্টারনেটটা স্লো হয়ে গেছে। আচ্ছা, আমরা হয়তো বা অ্যাডস এর ডিরেক্টরিটা দিতে পারবো না, কারণ এটা অন করতে গেলে এটার স্পিড লাগে। এখন যেহেতু ক্লাস চলতেছে, এটা অন হবে না। আমি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করে দিব যে এটার এক্সাক্ট স্টেপটা কি রকম। তাহলে কি আমরা আর কি এটা আপনারা জেনে রাখেন যে আপনি যখন আমার তাহলে এই 3টে স্টেপ কোথায় কোথায় দিতে হবে, যে আমরা যখন একটা, এই যে চলে আসছে দেখেন, এই যে আমার প্রাইমারি টেক্সটটা চলে আসছে, যে ইন ডিটেইলস এর টেক্সটটা হচ্ছে এখানে শো করবে, যেটা আমরা বলি ওয়েব পেজে বলি কি, আমরা ডিটেইলস ব্রিফটা বলি একটা বডি, একটা আর্টিকেলের বডি টাইটেল। ওয়েব পেজের আমার যখন মেটা ডেসক্রিপশনটা থাকে, সেটা শো করে, আর একটা অ্যাডস এর মেটা ডেসক্রিপশনটা, যেটা আমরা বলি হচ্ছে আপনার ডেসক্রিপশন বা ইন এ ব্রিফ, শর্ট ব্রিফ, সেটা শো করবে কন্টেন্টের শুরুতে। তাহলে এইটাই হচ্ছে আপনার দুইটার ডিফারেন্স। অন্য কোনো প্ল্যাটফর্মে এই ডিফারেন্সটা থাকে না, যেটা শুধুমাত্র আপনার মেটার অ্যাড এবং ওয়েবসাইটে থাকবে। সেখানে কি মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন, এই দুইটা স্টেপ অবশ্যই রাখতে হবে। ঠিক আছে। আপনারা যখন গুগল অ্যাডস এর কোনো অ্যাড কপি লিখবেন, সেখানেও আপনার এই দুইটা জিনিস থাকতে হবে, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। আদারওয়াইজ প্রত্যেকটা আর্টিকেল হচ্ছে সেম, সাবটাইটেল, হেডিং, সাবহেডিং। এখন আপনার আসবে কি এক্স্যাক্টলি আপনার কি কন্টেন্ট লিখতে হবে, বা আপনি বডিটা কিভাবে সাজাবেন, এক্সাক্ট যে বডিটা আপনি সাজাবেন, সেই বডিটা আমরা যদি দেখি, আপনার মেইন বডিটা হচ্ছে ক্রুশিয়াল ইনফরমেশন থাকবে, যে সেখানে আপনার টোটাল স্টোরিটা থাকতে পারে, ইস্যুস থাকতে পারে, এভিডেন্স থাকবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটার এই যে ঘটনাটা ঘটেছে তার ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ডিটেইলসটা কি থাকবে, ডিটেইলে থাকবে, এবং কিছু লজিক দিবে। যেমন আমি যেটা বলেছিলাম যে আপনার নিজের একটা মতামত বা নিজের ইনফরমেশন এক্স্যাক্টলি আপনি আপনার মতো করে ইনফরমেশনটা দিয়েছেন, যে এক্স্যাক্টলি তাই না, আপনার ওই ইনফরমেশনের পিছনে কিছু লজিক দেন, লজিকটা কে সাপোর্ট করেছে, কেন সাপোর্ট করেছে, এই ধরনের কিছু লজিক রাখবেন। তার সাথে সাথে কি কিছু কোয়েটস রাখবেন, ফটোস রাখবেন, ভিডিও এবং অডিও যদি সাপোর্ট করে, অডিওকে ভিডিওর সাথে অডিও, এছাড়া থাকে না, যে আপনারা এই জিনিসগুলোকে আপনার বডিতে রাখবেন। এরপরে যদি আমরা বলি লাস্ট স্টেপটা হচ্ছে কি দ্য টেইল, মানে এক্সট্রা ইনফরমেশনকে আমরা কনক্লুশন, ম্যাক্সিমাম কন্টেন্টে আমরা কি রাখি, কনক্লুশন।
ঠিক আছে, ইন্টারেস্টিং কিছু কনক্লুশনে দিতে পারেন, বা সেখানে আপনার এর বাহিরে কিছু যদি থাকে সেটা দিতে পারেন, কিন্তু রিলেভেন্ট কনটেক্সট থাকতে হবে। ঠিক আছে, এক্সট্রা কিন্তু রিলেভেন্ট কনটেক্সট থাকবে, এবং সেখানে আপনি লাস্টে সিটিএ দিয়ে সিটিএ কি কল টু অ্যাকশন, যে আপনি একটা ব্রিফ দিচ্ছেন। ঠিক আছে, আমরা যেমন এখন আমরা ক্লাস করছি কন্টেন্ট রাইটিং নিয়ে, আপনি টোটাল একটা কন্টেন্ট রাইটিং এর ইনফরমেশন দিলেন, দেওয়ার পরে লাস্টে আপনি যে এটা নিয়ে আপনার যে অডিয়েন্স সে কোনো অ্যাকশনে যাবে কিনা, লাস্টে আপনি অ্যাকশনটা এভাবে দিতে পারেন যে সাফল্যের দুয়ার আপনার সামনে, ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কি সাফল্য পেতে চান, নাকি হচ্ছে আপনি নিজেকে পিছিয়ে রাখতে চান? এটা দিলে হচ্ছে কি, আপনি যখন এটা শেষে দিবেন তখন কি আপনার যে কন্টেন্টের ভিজিটার্সকে ভাবতে সাহায্য করবে। ও কিন্তু ওর নিজের ভিতরেও একটা অ্যাকশন নিতে চেষ্টা করবে যে তাহলে আমার কি করা উচিত। নিজে নিজে কিন্তু এটা ভাববে কি ডিসিশন নেওয়া উচিত, আমি কি এক্স্যাক্টলি এই কন্টেন্টটা শিখবো নাকি শিখবো না। তখন ও কিন্তু নিজেকে কোশ্চেন করছে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যে লাস্ট যে আমরা দিব সেখানে সবসময় কল টু অ্যাকশন রিলেটেড একটা কন্টেন্ট রাখবো। এই যে বডিটা হচ্ছে আমরা যেই মডিউলটা শেয়ার করেছি, এই মডিউল দিয়ে শুধুমাত্র, আমি বারবার বলছি, এটা শুধুমাত্র আমাদের আর্টিকেলের জন্য না। আপনার হতে পারে আপনি আজকে ইউটিউবের একটা ভিডিও কন্টেন্টের স্ক্রিপ্ট লিখবেন, তখন আপনি এভাবে চিন্তা করেন, আপনার একটা স্ক্রিপ্ট হবে ইউটিউবের ভিডিওর স্ক্রিপ্ট যদি লিখি, তখন সেখানে আপনার এই জিনিসটা, এই যে 3টা স্টেপ আপনি সবসময় চেষ্টা করবেন। ফার্স্টের একটা ভিডিও আমরা শুরু করতে পারি না যে এক্স্যাক্টলি কি দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব। ইউটিউবের স্ক্রিপ্ট নিয়ে আমরা একটা ভিডিও স্ক্রিপ্ট নিয়ে আমরা একটা সম্পূর্ণ আলাদা ক্লাস করব, কিন্তু আপনার মেইন থিমটা যে কোনো কন্টেন্ট, ওয়েব কন্টেন্ট হোক বা আপনার হচ্ছে যদি স্ট্যাটিক কন্টেন্ট হোক, প্রত্যেকটা কন্টেন্টে এই মডিউলটা, পিরামিড স্টাইলের এই মডিউলটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। ফার্স্টে কি হবে, কে, কিভাবে, কেন, কোথায়। আমি যদি বলি এটা তো আমরা ভাবলাম আর্টিকেল কিভাবে যাবে, আমি একটা ভিডিও কন্টেন্ট করছি, ভিডিও কন্টেন্টের শুরুটা আপনি এভাবে করতে পারেন যে ফার্স্টে আপনি দিচ্ছেন যে সফলতার শীর্ষে আছেন, সফলতার শীর্ষে আছেন অমুক ব্যক্তি। এটা দিয়ে আপনি ভিডিওর ইন্ট্রোটা শুরু করলেন, তারপর যে সে কিভাবে আপনি ভিডিওর বডিটা দিচ্ছেন, যে সে কিভাবে সফল, তার বিহাইন্ড তার জার্নিটা কি ছিল, সে লাস্টে আপনি এনগেজিং একটা তার জার্নিটা কি ছিল, এটা হলো একটা কি বলে, এটাকে একটা সিটিয়ে দিতে পারেন যে কি বলে, এটাকে একটা সিটিয়ে দিতে পারেন যে আপনিও কি চান এভাবে সফল হতে। ঠিক আছে, যাতে আপনার যিনি ভিজিটর ছিল বা আপনার যে অডিয়েন্স ছিল সে টোটাল ভিডিওটা দেখে সে নিজে ভাবতে শুরু করেছে এক্স্যাক্টলি তাহলে আমার কি করা উচিত, আমিও কি চাই কিনা, তাকে ভাবতে হেল্প করবে এবং রাইট নাও সে ডিসিশন নিতে বাধ্য হবে। ঠিক আছে, এই মডিউলটা আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, বা আমি এটা এখনই হচ্ছে আমি আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এই মডিউলটা আপনারা সব সময় চেষ্টা করবেন যে কোনো কন্টেন্ট রেডি করার সময় এই মডিউলটা, এটা যদি আমরা বলি বেসিক এবং মেইন একটা মডিউল হচ্ছে আপনার একটা কন্টেন্ট লেখার জন্য। এক্স্যাক্টলি আপনি যে কন্টেন্টটা লিখবেন তখন আপনার মাথায় এই 3টা স্টেপ নিয়ে রাখতে হবে যে এক্স্যাক্টলি আমার কন্টেন্টের এই 3টা স্টেপ আছে কিনা, তখনই কি একটা আইডিয়াল কন্টেন্ট হবে এবং ওই কন্টেন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? এক্স্যাক্টলি এই স্টেপটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে বা কারো কোনো কোশ্চেন আছে? না, ঠিক আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাচ্ছি। এখন আসি, আমরা চ্যাট জিটিপি থেকে যে কোনো কন্টেন্ট রেডি করব, তাই তো? চ্যাট জিটিপি থেকে আপনি কন্টেন্ট লিখবেন, কন্টেন্ট বের করবেন, সেটা যে কোনো কন্টেন্ট, কিন্তু আপনাকে এই মডিউলটা তো চ্যাট জিটিপি জানে না। আমি নর্মাল একটা উদাহরণ দেখাচ্ছি।
আচ্ছা আইডিয়া না দিচ্ছি। আমাদের এখানে কারো কোনো কি এটা দেখানো লাগবে চ্যাট জিটিপি আমরা কিভাবে কি ধরনের প্রম্পট দিতে পারি? তাহলে বলেন, আমি ওটা দেখা দিচ্ছি। তারপরে আমি একটু আমরা জানি সবাই হচ্ছে আমরা এই জিনিসটা জানি, তারপর আমি একটু শর্ট ব্রিফ করে দিচ্ছি। আপা বললে ভালো হয়। হ্যাঁ আমি হচ্ছে ব্রিফ দেখালে ভালো হয়। ব্রিফ দিচ্ছি যে চ্যাট আমরা কন্টেন্ট রাইটার যারা আছি, যদি আমরা ফ্রি টুল বলি, সেখানে আমরা ফ্রি দুইটা ইউজ করতে পারি। এক হচ্ছে চ্যাট জিটিপি, দুই হচ্ছে জেমিনি। ঠিক আছে? কিন্তু চ্যাট জিপিটিতে তো আপু 10 লাইনের বেশি দেয় না একদম। সরি বুঝতে পারিনি, কয় লাইন? চ্যাট জিপিটিতে মধ্যে 10টার বেশি দেয় না। হ্যাঁ এটা এই জন্য তো বললাম ফ্রি। এটা জেমিনি তো কি তাই? আমি জেমিনি ইউজ করিনি কখনো। না জেমিনি হচ্ছে আপনার আনলিমিটেড। ইভেন চ্যাট জিটিপি থেকে আপনি এট এ টাইম কি 24 আওয়ার্স এর মধ্যে 3টার বেশি ইমেজ জেনারেট করতে পারবেন না। কিন্তু জেমিনিতে এটা ফ্রি। চ্যাট জিপিটি ইমেজ জেনারেট করে আমি অনেক চেষ্টা করছি, পারি না, ইমেজ দিয়ে সে দেয় না। সর্বোচ্চ 3টা দেয়। প্লাস আপনি যে কোনো ইমেজ হচ্ছে টেক্সটে কনভার্ট করতে পারবেন, সেটাও হচ্ছে তো 3টার ইমেজ বেশি করতে দেয় না। দিলে দেখা যায় যে বলে যে আপনার আজকের শেষ, আজকের বাজেট শেষ। লিমিট শেষ। ওইটা হচ্ছে আপনার যখন দেখা যায় আপনি অনেকগুলো হচ্ছে প্রম্পট দিচ্ছেন, তখন ওরা লিমিট শেষ দেখায়। জেমিনিতে এটা না, কিন্তু জেমিনিকে আপনার ক্লিয়ার কনসেপ্ট এবং ইন ডিটেইলস দিতে হয়। চ্যাট জিটিপি যেমন হচ্ছে আপনি একটা লাইন দিচ্ছেন, যেমন আমি একটু দেখাই। চ্যাট জিপিটি তো তার মতো করে সুন্দর করে আমি যেটা চাচ্ছি তো সে আমাকে প্রশ্ন করে জেনে নেয় যে আপনি কি প্রশ্ন করে চাচ্ছেন। জেনে নেয়, প্লাস হচ্ছে ও আপনাকে অনেকগুলো অপশন দিবে। কিন্তু অপশন দেয়। জেমিনি অপশন দেওয়ার থেকে জেমিনিকে হচ্ছে কি আপনাকে ইন ডিটেইলস ব্রিফ দিতে হবে। এবং একটা কন্টেন্ট যখন আপনি রেডি করবেন, আপনার সেম আমি কি করি, আমি যে টেকনিকটা ইউজ করি, আমি জেমিনির কন্টেন্ট হচ্ছে আবার চ্যাট জিটিপি কে দেই। সেম কন্টেন্টটা ওকে দিয়ে পলিশ করতে দেই। তারপরে দুইটার পলিশিং কন্টেন্টটা তারপর আমি আমার নিজের মতো করে পলিশ করি। আর হচ্ছে রাইটার সনিক আছে, কিন্তু রাইটার সনিক হচ্ছে আপনার ফ্রি না, ওটা হচ্ছে পেইড নিলে খুব ভালো হয়। আপাতত আমাদের প্র্যাকটিসের জন্য প্রফেশনালি কাজ করলে পেইড নিয়ে তো কোনো ব্যাপার না, কিন্তু কাজ না করে আসলে পেইড নিলে পুরো আসলে দেখা যায় যে ওইটাই খরচ হয়। আমি কিন্তু এখনো হচ্ছে প্রফেশনালি কাজ করছি, আমি এখনো কোনো পেইড টুল ইউজ করি না। কিওয়ার্ড বলেন যা বলেন এটা হচ্ছে কি কাজ চালানো যাচ্ছে। আমি কাজ চালিয়ে নিতে পারছি। প্লাস এইজন্য আমি আপনাদের বলছি যে আপনারা হচ্ছে বেশি প্র্যাকটিস করবেন। আপনি যখন বেশি প্র্যাকটিস করবেন, আপনার অনেকগুলো প্রজেক্ট করা হয়ে যাবে, তখন আপনার না এগুলোর আইডিয়ার দরকার হবে না। আপনি আপনার নিশ জানলে আপনার নিজেই আইডিয়া দিতে পারছেন। আপনি যখন কিওয়ার্ড সার্ফিং এর জন্য আপনি কিওয়ার্ড সার্ফার প্লাস উবার সাজেস্ট ইউজ করা যাচ্ছে, ওটা আমরা ফ্রিতে কিন্তু করে ফেলতে পারি, সমস্যা হয় না। আর এবং সবচেয়ে মজার বিষয় কি, এটা অনেকে শুনলে অবাক হয়ে যায়। আমি লাস্ট 5 বছর ধরে কাজ করে এসেছি, আমি এখনো কিন্তু কোথাও কোনো কিছুর হচ্ছে পেইড টুল নিয়ে কাজ করি নাই। আমি এখনো ফ্রির উপরেই আছি। আমার যেখানে যা ফ্রি নিয়েই করছি। আমরা অনেকে ভাবি হ্যাঁ এখন হয় কি, আমার এখানে একটু টাইম দিতে হয় বেশি। ফ্রি হলে আমার টাইমটা আরো একটু কম লাগতো, আমার খাটতে হচ্ছে বেশি, কিন্তু আমি অথেন্টিক কাজগুলো পাচ্ছি। একদিকে আমার স্কিল ডেভেলপ হচ্ছে, 2 নাম্বার হচ্ছে আমার ওইদিকে পেইড টুল নিতে হচ্ছে না। আর আমরা যদি হচ্ছে পেইড টুলটা আমি কখনো রেফার করি না কেন, আপনি যখন ইনকাম করবেন, আপনার একটা ম্যাসিভ আর্ন হবে, তখন আপনি পেইড টুলে হচ্ছে ইনভেস্ট করতে পারবেন। আপনি প্র্যাকটিসে যদি পেইড টুলে কনভার্ট হন, তখন আপনার কাছে কিন্তু
আমরা এটা হচ্ছে আমাদের হিউম্যান নেচার। আমি যেখানে ইনভেস্ট করবো সেখানে অবশ্যই আমি একটা আউটপুট চাইবো। যে আমি এখানে 10 টাকা ইনভেস্ট করলাম, আমার এখানে আউটপুট কি আসছে, আউটকাম কি আসছে। তো তখন আমি কিন্তু একদিকে ডিপ্রেসড হয়ে যাচ্ছি, কারণ আপনি দিকে ডিপ্রেসড হয়ে যাচ্ছি, কারণ আপনি একটা আমরা ফ্রিল্যান্সিং বলি বা স্কিলড হওয়ার পরে যদি বলি যে সবাই বলবে কি স্কিলড হলেই হচ্ছে আপনার ইনকাম শুরু হয়। এটা একটা আমাদের রং কনসেপ্ট। এবং আমরা কি করি, আমরা মনে করি ট্রেনিং শেষ হয়ে গিয়েছে, কোর্স শেষ হয়ে গিয়েছে, এখন আমরা ধুমায় ইনকাম করব। আমি আমি একটু ক্যাজুয়ালি কথা বলতে পছন্দ করি, আপনাদের সাথে ক্যাজুয়ালি কথা বলছি, কেউ মাইন্ড করবেন না। আমরা এটাই মনে করি কি যে আমার কোর্স শেষ, আমি হচ্ছে ধুমায় আর্ন করব। এবং আমাদেরও একটা প্রেসার থাকে কি আমরা আপনাদের এস্টাবলিশড করি না কেন। কিন্তু এক্স্যাক্টলি আমার মতে, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বলি, আমার জার্নি থেকে, আপনি আর্ন করেন, আপনি জবে যান, যেখানেই যান, আপনার স্কিলটা আপনি এক জায়গায় তখনই প্রেজেন্ট করবেন যখন আপনার নিজের মনে হবে যে আপনি এই স্কিলডে আপনি নিজে প্রপার হচ্ছে স্কিলড হয়েছেন। কোর্স করা মানেই হচ্ছে আপনি স্কিলড না। কোর্স করা মানে আপনি এই স্কিলের যদি বলি আপনি একটা 5% দেখেছেন, পথে চলার 5% দেখেছেন, বাকি 95% কিভাবে অ্যাচিভ করবেন? প্র্যাকটিস, শুধুমাত্র প্র্যাকটিস। আপনি যে কোনো স্কিলে যান না কেন, যে কোনো স্কিলের জার্নিতে যান, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, কোন সফট স্কিল আপনি শিখবেন, আপনার একটা কোর্সে ম্যাক্স 5% আপনাকে শেখাবে ম্যাক্স। আমি আমার লাইফে অনেক পেইড কোর্স দেখেছি এবং এখন পর্যন্ত আমি নিজে ইনভেস্ট করে কোনো পেইড কোর্সও দেখি আর কি করি নাই। আছে না যে পেইড কোর্স করে, আমি পেইড কোর্সের একটা দিয়ে আমি গ্রাফিক্স শিখেছি, সেখানে আমি যা শিখেছি তার থেকে আমি প্র্যাকটিস করে বেশি শিখেছি। আমার ক্যারিয়ারের শুরু হচ্ছে একটা গভর্নমেন্ট ফ্রি প্রজেক্টে। কোভিডের টাইমে হচ্ছে অনলাইন ক্লাস করে, সেখানে একটা 1.5 মাসের কোর্স ছিল, সম্পূর্ণ 4 ঘন্টা করে সপ্তাহে 5 দিন অনলাইন ক্লাস করে। সেখান থেকে আমার শুরু, সেখানে আমি 5% শিখেছি। এবং আমার যিনি মেন্টর ছিলেন গাইডেন্স দিব, হাঁটতে হবে যে আমরা আপনাকে গাইডেন্স দিব, হাঁটতে হবে আপনার। তো ওখান থেকে আমি তখন আমি যে আর্টিকেল লিখতে পারতাম, তখন আমি কন্টেন্টটা যেভাবে আমি চুজ করতে পারতাম, তার থেকে আমি নিজের কাজ নিজে দেখেই এখন যে 5 বছর আগে এটাও আমার কাজ আর এটাও এখন আমার কাজ। আপনার ক্যানভা যাবেন, ক্যানভায় কন্টেন্ট দেখবেন, কন্টেন্ট রেডি করবেন। আমার লাইফের ফার্স্ট ক্লায়েন্টের কাজ করি আমি ক্যানভা থেকে। টু বি অনেস্ট আমি তখন কালার কি থিম দিব, কন্টেন্টের থিম, এই যে এখন আমি আপনাদের দেখাতে পারছি যে বডি, একটা বডি থাকবে, একটা টাইটেল থাকবে, একটা মেটা ডেসক্রিপশন থাকবে। এই জিনিসগুলো আমি 5 তখন আমি কি বছর আগে আমি জানতাম না, কিন্তু তখন আমি কি ফ্রিল্যান্সিং করি, ফাইবারের মতো একটা প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং শুরু করেছি। এই জন্য আমরা বলি আপনি কোর্স করছেন, স্কিলড হন। যখন আপনার নিজের মনে হবে যে হ্যাঁ আপনি প্রপার স্কিলড, আপনি এক্সপার্ট হয়েছেন, তখন আপনার একটা প্ল্যাটফর্মে যাওয়া উচিত। তার আগে শুধুমাত্র প্র্যাকটিস। এখন এর মানে কি যে আমরা তাহলে কাজের আশায় আমরা প্র্যাকটিস যদি না করি বা কোথাও যদি জয়েন না করি, তাহলে বা কোনো কাজ না করলে কি আমরা প্র্যাকটিস করব কিভাবে? হ্যাঁ, আপনি শুরুতে শুধু ডেমো কাজগুলো প্র্যাকটিস করেন, অন্যের কাজগুলো জাস্ট কপি করেন। আমি শুধু ফার্স্ট 6 মাস হচ্ছে শুধু কপি করেছি, যে কোনো কাজ, যে কোনো একটা কপিও বলবো না, রিমেক করেছি। একজনের আর্টিকেল দেখেছি, একটা থিম দেখেছি ওয়েবসাইটের, ওইটা নিয়ে ওই আর্টিকেলটা আমি A to Z একটা আর্টিকেল আমি 10 বার পড়েছি, বোঝার ট্রাই করেছি তার অ্যাঙ্গেলে হচ্ছে আর্টিকেলটা লিখলো, কোন প্যাটার্নে, কোন অ্যাঙ্গেলে হচ্ছে আর্টিকেলটা লিখলো। একটা ভিডিও 10 বার দেখেছি, ভিডিওটা কিভাবে শুরু করেছে, ফার্স্টে হুক স্টেপ দিয়েছে, লাস্টে দিয়েছে, নাকি মিডলে দিয়েছে, নাকি ও থাম্বনেইলে দিয়েছে। A to Z দেখে অ্যানালাইসিস করেছি, নিজে লিখেছি, ওইটাই আমি আমার মতো করে আমি ওটাকে রিমেক করেছি। রিমেক করার পরে তারপরে আমি ডিফারেন্স চেক করলাম যে এক্স্যাক্টলি কোথায়। এটাই হচ্ছে কি আমি যে রিমেক করেছি, এই কাজটা ছিল আমার পোর্টফোলিওতে। যে কোনো স্কিলে আপনাদের দরকার কি, আমরা মনে করি আমরা সিভিতে লিখবো যে আমি কন্টেন্ট রাইটিং, আমি একজন কন্টেন্ট রাইটার, কি আছে আমার কোরাস ট্রাস্ট বা যে কোনো একটা আইটি সেন্টারের হচ্ছে সার্টিফিকেট আছে। কিন্তু আমাদের বর্তমানে এই যে সফট স্কিলগুলো আছে, ডিজিটাল স্কিলগুলো, এগুলোর সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই। আপনাদের এই সার্টিফিকেটগুলো টু বি অনেস্ট কোথাও দেখবে না।
আমি পার্সোনালি কারো সিভি দেখলে আমি কোথাও দেখি না সার্টিফিকেট আছে, দেখি কি হ্যাঁ সার্টিফিকেট কখন দেখি, পোর্টফোলিও দেখার পরে তারপরে জাস্ট জাস্টিফাই করার জন্য যে আপনি কোথা থেকে কোর্স করেছেন, আপনি আদৌ কোনো কোর্স করেছেন কিনা, কোন ইনস্টিটিউট থেকে করেছেন। এটা হচ্ছে আমার তখন যখন আমার মনে হয় যে আপনার প্রোফাইলটা আরো ভালো হতে পারতো, তখন আমি চেক করি। তার আগে কি, আগে আমার পোর্টফোলিও দরকার। আপনি কন্টেন্ট রাইটার, আপনার পোর্টফোলিও দেখেন, আপনি 10টা কন্টেন্ট লিখেছেন, কন্টেন্ট আপনি মেক করেছেন, আপনার 10টা ভিডিওর স্ক্রিপ্ট রেডি করা আছে, আপনি আমাকে পোর্টফোলিও দেখান। আপনাকে ইনস্ট্যান্ট হচ্ছে আমি 2 দিন সময় দিয়েছি, আমি একটা টপিক দিয়েছি, এই টপিকের উপরে আপনি আমাকে 1000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্ট লিখে নিয়ে আসেন। এটা হচ্ছে আমাদের সফট স্কিলের যে মার্কেট যদি বলি, বা আপনার কাজের যে ধারা, নিজেকে প্রিপেয়ার করবেন এইভাবে। এই জন্য বলছি আমরা এখন যা লিখছেন, যা দেখছেন, যা প্র্যাকটিস করছেন, প্রত্যেকটা একটা ফাইল করে রেখে দিবেন। এই ফাইলটা আপনি নিজেই ডে বাই ডে দেখবেন, আপনার ইমপ্রুভমেন্টটা আপনি নিজেই ধরতে পারবেন। এবং আপনি যখন অ্যাজ এ কন্টেন্ট রাইটার কোথাও অ্যাপ্লাই করবেন, রিমোট জব যদি আপনি বলেন, ফেসবুক খুললে হিউজ কন্টেন্ট রাইটারের হচ্ছে রিমোট জবের সার্কুলার আছে। শুধু বাংলাদেশের ডিমান্ড বলছি, এটা আমার বাহিরের না। এবং এটা আমার নিজের, যে বলবেন যে আপু এটা কি বলছে, আপনারা আজকে একটু ফেসবুকে জাস্ট কন্টেন্ট রাইটার রিমোটলি জব লিখে সার্চ করেন, দেখবেন কতগুলো কাজ আছে। এবং আমি সব থেকে কম রেমুনেশন দেখেছি 10 থেকে 12,000, 15,000, সব থেকে কম। একজন কপি রাইটারের যদি বলি, আমি লাস্ট একটা সার্কুলার দেখেছিলাম 40K, তার স্যালারি 40K। একজন কপিরাইটারের অনেক অ্যাডভান্স কাজ জানতে হয়, এবং এটার জন্য আপনার মিনিমাম 6 মাস টাইম নিতে হবে। ঠিক আছে, এই সব যে কাজগুলো বলছি, এটা শুধু বাংলাদেশে ডিমান্ড আছে, কিন্তু আমরা স্কিল পারসন পাচ্ছি না। আমরা অনেক কোর্স করে যাচ্ছে, কোর্স করার পরে সবাই কেন যেন হারায় যায়। ওই যে ফ্লোটা কেউ ধরে রাখে না। আপনার যে রেগুলার হচ্ছে একটা কন্টেন্ট, আপনার কন্টেন্ট মানে যে আপনি শুধু ওয়েবে হচ্ছে ব্লগ লিখবেন তা না। আপনি ছোট ফেসবুকে একটা পেজ ওপেন করেন, পেজে রেগুলার আপনি কন্টেন্ট লিখেন, আপনি 10টা ভিডিও স্ক্রিপ্ট লেখেন, আপনি 10টা হচ্ছে এনগেজিং পোস্ট লেখেন, পোস্টের ক্যাপশন লেখেন, মাল্টিপল হচ্ছে 10টা অ্যাডস কপি লেখেন, আপনি 10টা ক্রিয়েটিভের হচ্ছে কন্টেন্ট দেন। এগুলো নিয়ে আপনার পোর্টফোলিও ভারী করেন। আপনি 10 জনকে দেখে তাদেরটা দেখে রিমেক করেন। সহজ কথা, আপনি ফ্রি কাজগুলো করে করে আপনার পোর্টফোলিও ভারী হোক। পোর্টফোলিও যখন শো করবেন, কম রেমুনেশনে হচ্ছে একটা জবে চলে যান, সেখান থেকে আপনি আপনার প্রোফাইল ভারী করছেন। এক্স্যাক্টলি আমাদের কাজগুলো কিন্তু এভাবে চলে আসে, এবং এগুলোর পিছনে আপনাদের সময় দিতে হবে। সেখানে কন্টেন্ট রাইটিং টপিকটা খুব আহামরি কঠিন কিছু না, জাস্ট একটু ধৈর্য, একটু টেকনিক, আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকলে আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারেন, এবং এটার পিছনে খুব বেশি টাইমও দিতে হয় না। আচ্ছা, আমরা তাহলে চ্যাট জিটিপি থেকে দেখছিলাম। চ্যাট জিটিপি তে যদি আমি বলি, আমরা নরমাল একটা ওয়েবসাইটের পোস্টের জন্যই লিখি হোয়াট ইজ এসইও। আর সবসময় চেষ্টা করবেন চ্যাট জিটিপি থেকে আপনারা ইনফরমেশনটা নেবেন। এখানে আমরা যদি এ টু জেড বলি, এ টু জেড সব জিনিসগুলো নিব না। এই যে দেখেন, নরমাল আমি চ্যাট জিটিপি কে যে প্রম্পটটা দিলাম যে হোয়াট ইজ এসইও, এর উপরে ডিপেন্ড করে ও আমাকে কিছু ইনফরমেশন দিয়েছে বাংলায়। এখন আমার দরকার কি, আমার কন্টেন্টটা দরকার ইংলিশে। তার মানে কি আমার এখানে ভুল হয়েছে, আমি ওকে প্রম্পটটা ওইভাবে দিতে পারি। চ্যাট জিটিপি কে আপনি ঠিক যেভাবে প্রম্পট দিবেন, ওইভাবে আপনাকে অ্যানসার দিয়ে দিবে। প্লিজ এখন আপনার কিছু দরকার হচ্ছে আর্টিকেলটা আপনার ব্রিফটা কি, কত ওয়ার্ডের মধ্যে দরকার, আপনি সেখানে লিখে দেন within 100 words।
100 না 1000 ওয়ার্ডস লিখি। এখন আমরা এক্স্যাক্টলি চ্যাট জিটিপি থেকে আমরা লিখবো, কিন্তু চ্যাট জিটিপির লেখাটা আমরা কিভাবে অর্গানাইজ করব, ঠিক আছে? আমি একটা হচ্ছে ওয়ার্ড ফাইলে নামে একটা শিটে নিয়ে যাচ্ছি। এখন আপনাকে আপনার মতো করে এটা কাস্টমাইজ করতে হবে। এখন আপনি দেখেন, আপনি চাচ্ছেন কি হোয়াট ইজ এসইও, আপনি চাচ্ছেন এসইও কি, এসইও সম্পর্কে জানতে চাচ্ছেন। এখন এই টাইটেলটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে দিতে পারেন হোয়াট ইজ না দিয়ে শুধু এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা রাখবো না। আরেকটা জিনিস আমি বোধহয় বলতে ভুলে গেছি, আপনারা যে কোনো কন্টেন্ট লিখবেন বা ভিডিওর শুটের জন্য রাখবেন, সবসময় কন্টেন্টে সহজ সাবলীল ভাষা ইউজ করতে ট্রাই করবেন, যে যাতে সবার জন্য সহজবোধ্য হয়। আমরা অনেক অর্নামেন্টাল ওয়ার্ড হচ্ছে ইউজ করতে পারি, কিন্তু অর্নামেন্টাল ওয়ার্ড হচ্ছে সবাই তো নাও বুঝতে পারে। আপনার কন্টেন্টটা হবে অ্যাজ এ কন্টেন্ট রাইটার, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এটা আমার আপামর জনসাধারণের জন্য সহজেই বোঝে, সবাই যাতে এটাও হয় কি স্থানকাল পাত্রভেদে, আপনার অডিয়েন্স কারা, আপনার প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট, প্লাস হয় কি স্থানকাল পাত্রভেদে আপনার অডিয়েন্স কারা, আপনার কি ধরনের প্রোডাক্ট, প্লাস আপনার যদি বলি যে কোন লোকেশনের জন্য আপনার অডিয়েন্স, কোন লোকেশনের জন্য, তখন আপনার এটা কিন্তু চেঞ্জ হতে পারে। যদি এখন আমি বলি যে আমি একটা বাংলা সাহিত্যের হচ্ছে একটা কন্টেন্ট লিখছি, তো আমরা বাংলা সাহিত্যের কন্টেন্টটা কোন দিতে পারি কোন জেনারেল অডিয়েন্সের কাছে দিতে পারি, তখন কি হবে যে আমি যদি হাই প্রোফাইল যারা হচ্ছে বাংলা সাহিত্য নিয়ে হচ্ছে চর্চা করে, তাদের জন্য কিন্তু আমার হাই প্রোফাইল যারা জেনারেল ল্যাঙ্গুয়েজটা ইউজ করাটা বাংলা সাহিত্য নিয়ে হচ্ছে তাদের জন্য কিন্তু আমার চাইলে করতে পারি, নাও করতে ইন পারি। জেনারেল ল্যাঙ্গুয়েজটা ইউজ করাটা দরকার কি কিছু ম্যান্ডেটরি, ornamental word। চাইলে করতে পারি, কিন্তু নাও আপনি করতে পারি, যখন কিন্তু আপনার তখন কি আপনার বাংলা target সাহিত্যের থাকবে, দরকার কি এটা কিছু আপনার অর্নামেন্টাল কাদের ওয়ার্ড, কিন্তু কোন আপনি যখন age এর আপনার audience এর জন্য, টার্গেট থাকবে এটা in আপনার general, তখন কাদের আপনাকে জন্য, সহজবোধ্য কোন কিছু এই ভাষা ইউজ করতে হবে, শব্দ চয়নটা হবে অডিয়েন্সের জন্য, একদম ইন জেনারেল জেনারেল, তখন কিছু আপনার শব্দ কিছু চয়ন। আপনি ভাষা যদি ইউজ আঞ্চলিক করতে ভাষা হবে, use শব্দ করতে চান, চয়নটা হবে আপনি আঞ্চলিক ভাষা একদম use করেন। জেনারেল কিছু শব্দ ইংলিশও চয়ন। ঠিক আপনি সেম। যদি আঞ্চলিক আপনার ভাষা যদি ইউজ করতে চান চান, যে তখন ইন আপনি জেনারেল পাবলিক, আপনার এখানে মাথায় রাখতে হবে আপনার অডিয়েন্স কারা, টার্গেটেড অডিয়েন্স কারা, এবং অডিয়েন্সের এজ, অডিয়েন্সের লাইফ স্টাইল। এখানে যে কোনো কন্টেন্টের সময় মূল ফোকাসটা, কন্টেন্টের থিম চিন্তা করার আগে আপনার জেনে নিতে হবে আপনার এই কন্টেন্ট কাদের কাছে যাবে, কাদের জন্য, কাদেরকে টার্গেট করে এই কন্টেন্টটা পাবলিশ করা হবে, তাদের চিন্তাধারা তাদের মতো করে তারপরে দিতে হবে। এখন সাপোজ ধরেন আমরা যদি বলি আমি এখন অ্যাজ আর কি অ্যাট 30 এইজে আমি যেইভাবে চিন্তা করব, আমি 5 বছর আগে সেভাবে চিন্তা করিনি। আমি যখন আরো At 10 বছর 30 পরে age যাব, এ তখন কি আমি এখন যেভাবে যেই টপিক করব, আমি করি, 5 আমার বছর যে আগে ইন্টারেস্টটা আছে, আমি 10 বছর পরে আমার 5 বছর পরে যাব, তখন কি আমি এখন যেভাবে যে আমি সহজ টপিকটা কথা বলি চিন্তা যে করি, একটা আমার যে colour দিয়ে ইন্টারেস্টটা আছে, আমরা আমার 20 থেকে interest 25 বছর থাকবে। যখন আমরা আমি কি- খুব ইয়াং এইজে থাকি, তখন আমাদের কাছে যে কালারটা পছন্দ হয় ওই সেম কালার দেখবেন 5 বছর আগে মানে teenage young বয়সে আমার age কিন্তু না, সেম কাছে- কালার পছন্দ না।
যে Same কথা শোনা যাচ্ছে না আপু। কালার পছন্দ কথা হয় শোনা ওই যাচ্ছে সেম না? মানে তো ওই সেম কালার পছন্দ না, সেম থাকতো। এখন শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছেন? ভাইয়া এখন কি কথা শুনতে পাচ্ছেন আমার? এখন শুনতে পাচ্ছি, আগের কথাগুলো কিছু এখন শুনি নাই। কি কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, আচ্ছা এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের সবসময় যে কোনো কন্টেন্ট রেডি করার সময় চিন্তা করতে হবে কি আমার টার্গেটেড অডিয়েন্স কারা। হতে পারে সেটা একটা বই, হতে পারে একটা নিউজ পেপার বা আমার একটা ভিডিও, ঠিক আছে, ইউটিউবের জন্য ভিডিও, যে ধরনের কন্টেন্টই হোক না কেন, আগে আমার চিন্তা করতে হবে কন্টেন্টের মডিউলটা ধরার আগে আমার চিন্তা করতে হবে আমার এই কন্টেন্টের টার্গেটেড অডিয়েন্স কারা, ঠিক আছে, প্লাস সেই টার্গেটেড অডিয়েন্সের এইজ কি, কোন এইজের, তাদের টেস্ট কিরকম হতে পারে, এটা সম্পূর্ণ আপনাকে রিসার্চ করতে হবে। এই রিসার্চটা আমরা কিভাবে করতে পারি? গুগল ট্রেন্ডস এ যেভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি সেখানে আমরা দেখতে পারি কোন এরিয়ার লোকজন কি ধরনের ওয়ার্ড পছন্দ করে। তো এটা কেন করব? এটার যদি একদম প্র্যাকটিক্যালি বলি, আপনি আমি আমরা এখন যদি বলি আমি এখন এই 30 বছর বয়সে যে জিনিসটা পছন্দ করি এটা আমি 2 বছর আগেই পছন্দ করতাম না। যে কালারটা, যেই ধরনের লেখা, যে ধরনের কন্টেন্ট এখন আমার ভালো লাগে, 5 বছর আগে আমার এই ধরনের কন্টেন্ট আমার পছন্দ ছিল না। এই ধরনের আমি লেখা পড়তাম না, এই ধরনের ভিডিও আমি দেখতাম না। এখন যে কালারগুলো আমি পছন্দ করছি, চুজ করছি, এই কালারগুলো আমার 5 বছর আগে ভালো লাগতো না, বিরক্ত লাগতো। ইন দ্য মিন টাইম আমি এখন যেই জিনিসগুলো পছন্দ করছি, নেক্সট আফটার 5 ইয়ার্স এই জিনিসের প্রতি আমার ইন্টারেস্ট থাকবে না। তখন আমার কি টেস্ট অফ চয়েস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এক্স্যাক্টলি কন্টেন্টটাও হচ্ছে সেম। আপনি যদি বলেন একজনকে একটা ভিজুয়াল দেখাতে চান, যে আমি যদি ধরি আজকে একটা, আপনারা অনেক কিছু কিছু পেজ আছে, আমি নাম বলবো না, আপনারা একটু আজকে এটা দেখেন, আপনারা সবাই তো আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, কিছু পেজ আছে কি দেখবেন একই ওদের একটা পেজ, কিন্তু ওরা দুপুরবেলা লাইভ করছে এক ধরনের ড্রেস নিয়ে, সন্ধ্যাবেলা লাইভ করছে জাস্ট ডিফারেন্ট জেনারেল, একটু লাইট কালারের কিছু ড্রেস নিয়ে আসছে, রাতের বেলা দিচ্ছে কি জমকালো কিছু কালারের ড্রেস দিচ্ছে, জমকালো কাজ, একটু হেভি ওয়ার্কের। তাহলে কি একটা কোশ্চেন থাকে না, একই পেজ, একই পার্সন, একই অডিয়েন্স, তাহলে ওরা কেন তিনটা পিক টাইম চুজ করেছে এবং তিনটা টাইমে ঠিক 3 ধরনের কাপড় দেখাচ্ছে, 3 ধরনের প্রোডাক্ট দেখাচ্ছে? কারণ ওদের পেজে 3টা এজের হচ্ছে অডিয়েন্স আছে। ওদের পেজে হচ্ছে 18 প্লাস আছে, আন্ডার 18ও আছে, আবার 30 প্লাসও অডিয়েন্স আছে। 30 প্লাস অডিয়েন্সের যেই হচ্ছে আপনার টেস্ট 20 প্লাসের সেই টেস্ট না। এই জন্য ওরা করছে কি, ওরা সেগমেন্টটা আলাদা করছে, ওদের কন্টেন্ট গুলোও কিন্তু ডিফারেন্ট হচ্ছে। আপনারা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে এক একটা পেজের জন্য বা এক একটা ই কমার্স সাইটের জন্য এক এক রকম, ঠিক আছে। আমি যদি বলি আফটার 30 বা আফটার 40 আমাদের একটু সফট কালার গুলো পছন্দ হয়, একটু হার্শ লাইট গুলো আমরা পছন্দ করি না, হার্শ কালার গুলো পছন্দ করি না। তখন দেখবেন কি একটু এজ যারা, তখন ওদের সফট কালার টাইপের কালার গুলো, এই ধরনের বা একটু ডিম টাইপের কালার গুলো, এই ধরনের কালারের উপরে ডিজাইন প্রেজেন্ট করা হয়। আপনারা কেউ যদি এখানে গ্রাফিক্স ডিজাইনার থাকেন তাহলে কালার থিওরিটা আপনারা জানেন, কালারটা আমরা কিভাবে দিচ্ছি। সেম হচ্ছে আপনার কন্টেন্টের ভাষা। আপনি এখন 10 বছরের একটা বাচ্চার সাথে যেই ভাষায় কথা বলবেন, তাকে আপনাকে বোঝাতে হলে যে ধরনের ভাষা ইউজ করতে হবে, 30 বছর বয়সের একজন ব্যক্তির সাথে আপনি সেই ভাষা কথা বলতে পারবেন না, কখনোই পারবেন না। সে এটার জন্য প্রস্তুত থাকবে না, সেটা পছন্দ করবে না। আপনি যদি বলেন 25 বছরের একজন যুবক বা যুবতীর সাথে আপনি সেম কন্টেন্ট নিয়ে কথা বলেন, তখন কি আপনার কিন্তু আপনার কথার টোন চেঞ্জ করতে হবে।
একদম প্রপার একটা উদাহরণ দেই। আমরা যারা এখানে মুসলিম আছি, আমরা কম বেশি সবাই হচ্ছে আহমদুল্লাহ আহমদুল্লাহর হচ্ছে ভিডিওগুলো দেখি। আপনারা কি দেখছেন এখানে যারা আছেন? মাওলানা আহমদুল্লাহর ভিডিওগুলো দেখবেন। উনি কিন্তু ওনার যে স্পিচ গুলো দেয়, উনি উনি যদি হচ্ছে কলেজের স্টুডেন্টদের কাছে যায়, তখন সে কলেজের টিনেজ স্টুডেন্টরা যাতে বোঝে, যেরকম বোঝে, তাদেরকে ঠিক সে সেভাবে করে স্পিচটা দিচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজে, যাতে তারা তার কথাগুলো সহজে অ্যাবজর্ব করতে পারে। আবার যখন কোনো এইজড কারো হচ্ছে কোনো প্রোগ্রামে যাচ্ছে, তখন কিন্তু তাদের মতো ওই ম্যাচিউর টোনে কথা বলছে। আমাদের কন্টেন্ট রাইটারদের কন্টেন্টের টোনটাও ঠিক এভাবে বয়সের সাথে করে। এখন বয়স কি আমি কন্টেন্ট রাইটার ওঠানামা করে। এখন বয়স কি আমি কন্টেন্ট রাইটার আমি বয়সের সাথে ওঠানামা করবে না, আমার বয়সের সাথে। এটা কি আমার অডিয়েন্সের বয়সের সাথে। আমার অডিয়েন্স কোন জেনারেল, কোন এরিয়ার অডিয়েন্স এবং কোন টাইমের অডিয়েন্স, এটা আমাকে বুঝতে হবে। আমি যদি বলি এডুকেশনাল টোনে, যদি আমি বলি যে ফেস্টিভ মুডের কোনো কন্টেন্ট লিখি, তাহলে তো আমার হবে না। এডুকেশনের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে তো আমি ফেস্টিভ টোনের কন্টেন্ট রাখতে পারবো না। ফেস্টিভ টোনের কন্টেন্ট আমার ফেস্টিভ টোনে রাখতে হবে, একটু সেই হাইপ তুলে, ওই ধরনের ওভার হচ্ছে কনফিডেন্ট নিয়ে, এই ধরনের কন্টেন্ট আমাদের তাহলে আমরা এইভাবে করে চিন্তা করব যে আমার কন্টেন্টের ওভারঅল ল্যাঙ্গুয়েজটা কি হবে। একদিকে সহজবোধ্য হবে, 2 নম্বরে কি সবসময় আমাদের অডিয়েন্সের কথা চিন্তা করতে হবে যে অডিয়েন্স কি ধরনের অডিয়েন্স হবে, কাদের জন্য আমি কন্টেন্ট লিখছি। আচ্ছা, তাহলে আমরা দেখি আমরা এই কন্টেন্টটা যদি রেডি করি, আমার এটা হচ্ছে কি হেডলাইন হবে। আমি একটা কন্টেন্ট যখন রেডি করব, এটা আমার হেডলাইন। আমি এখান থেকে মেটা ডেসক্রিপশন কতটুকু দিতে পারি? SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং ওয়েবসাইট সো দ্যাট ইট বিকাম মোর ভিজিবল। আচ্ছা, আমি মেটা ডেসক্রিপশন দিতে পারি, এইটুকু আমি মেটা ডেসক্রিপশন হিসাবে রাখতে পারি। আমার যদি এটা ওয়েবসাইটের জন্য হয়, তাহলে হচ্ছে কি এটা আমার মেটা ডেসক্রিপশন। এটা আমি মার্ক করে রাখি, একটা কালার দিয়ে মার্ক করে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন। এটা আমার ডিটেল বডিতে যদি যাই, এই যে দেখেন চ্যাটজিপিটি আমাকে দিয়েছে কি ইন সিম্পল টার্মস। আমার এই আর্টিকেলের সাথে এটুকুর কোনো দরকারই ছিল না। ঠিক আছে, ইন সিম্পল টার্মস। তারপরে আমি যদি অ্যাড করতে চাই, তাহলে এটা আমরা আমার মতো করে আমি বলতে পারি। Can say এবার যদি দেখি আমার হচ্ছে একটা হেডিং আছে হোয়াই এসইও ম্যাটার্স। তো এখানে আমি ম্যাটার্স দিব না, আমি আমার মতো করে দিচ্ছি ইম্পর্টেন্স অফ এসইও। ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে এটার থেকে এই কথাটা আমার হিট করবে ভালো।
আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি আমরা একটা চ্যাট জিটিপি থেকে নিয়ে সেটা আমরা কিভাবে কাস্টমাইজ করব? আপনি আপনার মতো করে টপিকটা দিতে চাচ্ছেন, কোন টপিকের পর কোনটা রাখতে চাচ্ছেন, কোন টপিকটা দিতে চাচ্ছেন, কোন টপিকের পর কোনটা রাখতে চাচ্ছেন। এখানে আমরা কখনোই চ্যাট জিটিপি থেকে এক্সাক্ট যেই আর্টিকেল আসবে সেম টু সেম আর্টিকেল আমরা পাবলিশ করে দিব না। এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে নেবেন। সেখানে আরো একটা ব্যাপার হচ্ছে আমরা যখন এসইও শিখবো, এসইও আমরা কিওয়ার্ডটা তো দেখছি, এটার পরে কিছু ট্রিক্স থাকবে। যেমন শর্ট ক্লিপ যদি বলি, এসইও কথাটা এখানে আমার টোটাল আর্টিকেলের মধ্যে দেখেন কতবার আছে। আমি যদি একটু কাউন্ট করি 2 3 4 5 6 7, এখানে অলরেডি 10 15 প্লাস হচ্ছে এসইও কিওয়ার্ডটা আছে। কিন্তু আমার এসইও মেইনলি আমার এসইও রুলস এর মধ্যে কিন্তু এতগুলো কিওয়ার্ড থাকা যাবে না, সেম কিওয়ার্ড। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখব এসইও জিনিসটা বিস্তারিত। আজকে আমরা এ পর্যন্তই থাকি। তো এটা যদি দেখি আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নেব। আমার কন্টেন্টটা কতটা সুন্দর হতে পারে, কতটা এনগেজিং হতে পারে, এটা আমরা কি ওয়েব পেজের জন্য একটা কন্টেন্ট লিখবো। আপনারা আজকে যেটা করবেন, আমরা কিছু হচ্ছে টপিক দিয়েছি, ওই টপিকের জন্য আপনারা 1500 কিওয়ার্ডের মধ্যে কিছু কন্টেন্ট লিখবেন এবং কন্টেন্ট গুলো সবাই কি এভাবে আমরা গুগল শিটে আমরা আপডেট করব। তার মাঝে কি আপনি দেখেন আপনারা যে কোনো একটা টপিকে একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লেখেন এবং সেখানে আমরা কিছু ইমেজ দিব। আমরা ইমেজ যদি দেই, ইমেজগুলো আমরা কোথা থেকে আনবো আমি এটাও দেখায় দিচ্ছি। unsplash.com unsplash.com এ হচ্ছে আপনি অনেক বিউটিফুল ইমেজ পাবেন এবং আপনার রিলেভেন্ট কিছু আনকমন এবং হাই রেজুলেশনের ইমেজ পাবেন। ঠিক আছে, এই ইমেজগুলো দিয়ে আপনারা আপনাদের মতো করে প্রপার একটা ডিজাইন করে দিবেন। এই যে দেখেন আমরা হচ্ছে এখানে একটা পেয়ে গেছি অলরেডি। আমি ইমেজটা কপি করে নেই। আমি চাচ্ছি আমার এটা কি এই ইমেজগুলো কি কপিরাইট ফ্রি হবে আপু? হ্যাঁ, কপিরাইট ফ্রি হবে না, কিন্তু কপিরাইট ফ্রি আমাদের করে নিতে হবে। ওটা আবার আমরা অন্য একটা স্টেপ আছে। আপনি আপনার মতো করে যখন আমরা এসইও করব, ইমেজ কন্টেন্ট এসইও আমরা দেখব। কিন্তু আপনারা এখন আপনাদের কাজ হবে কি, নেক্সট ক্লাসের মধ্যে আপনারা একটা আর্টিকেল লিখবেন, যে আর্টিকেলে আপনার অবশ্যই রিলেভেন্ট কিছু ইমেজ থাকবে। এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন। আপনি এখানে একটা ইমেজ দিতে পারেন, দুইটা ইমেজ দিতে পারেন, কোটেশন ইউজ করতে পারেন। আমি চাচ্ছি আপনারা একটা প্রপার প্র্যাকটিসের মধ্যে আসেন। এই একটা সাইট হচ্ছে, এখান থেকে আপনারা অনেক ইমেজ পাবেন এখানে এবং হাই রেজুলেশনের ইমেজ আছে। এর বাইরে আপনারা যদি সরাসরি গুগল থেকে নিতে চান, তখন আপনার কিছু ইমেজ হচ্ছে আপনি নিবেন কিভাবে। যে কোনো আমি যদি গুগল থেকে ইমেজ নেই, এই টেকনিকটা সবসময় খেয়াল রাখবেন। গুগলে যখন সার্চ করলাম, ইমেজ সেকশনে যাবেন। ইমেজ সেকশনে যাওয়ার পর এখানে সব ইমেজ আমরা নিতে পারবো না। এই যে উপরের রোটায় দেখেন এখানে কি আছে, টুলসে গেলে সাইজে কি দেয়া, এনি সাইজ। আপনারা এখানে লার্জ সাইজ সিলেক্ট করবেন। প্রতিবার যে কোনো ইমেজ সার্চের জন্য লার্জ সাইজটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি মনে করেন যে কোনো একটা ইমেজ ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন এই যে ইমেজ, এই ইমেজ না, যখন ক্লিক করছেন, ক্লিক করার পরে এই যে কর্নারে দেখেন পিক্সেল শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা? এই যে আমার কার্সরটা এখানে দেখাচ্ছে পিক্সেল শো করছে। এই পিক্সেলটা কি আপনার মিনিমাম আপনি 700 মানে 500 ওভার হচ্ছে পিক্সেল নেবেন, 500 বাই 500। ঠিক আছে, এর কম পিক্সেলের ইমেজ আপনি নেবেন না, কারণ আপনারা এটা ওয়েবসাইটে দিতে পারেন। আপনি একটা প্রেজেন্টেশন রেডি করতে পারেন, প্রেজেন্টেশনে আপনি এই ইমেজটা রাখতে পারেন। ঠিক আছে, এর কম 700 সবসময় 700 প্লাস ইমেজ গুলো রেজুলেশনের ইমেজ গুলো দেখবেন। এর কম যদি ইমেজ গুলো নেন না, তখন ওটা হচ্ছে আপনি যখন একটা প্রেজেন্টেশন বা আপনি কোন একটা আর্টিকেলে এটা হচ্ছে শো করবেন, তখন এই ইমেজটা যতটা ক্লিয়ার আসছে ওই ইমেজটা ওইভাবে ক্লিয়ার আসবে না, ইমেজটা ঘোলাটে আসবে।
এইজন্য আমরা সবসময় হাই রেজলিউশনের ইমেজ দিব। এই যে যদি আমি আরেকটা দেখি, হ্যাঁ এই হ্যাঁ ইমেজটাও নেওয়া যাবে, কিন্তু এটা কিন্তু আমার এই ইমেজের থেকে ইমেজটাও রেজুলেশনটা নেওয়া এখানে বোঝা যাচ্ছে, এটা যাবে, কিন্তু এটা কিন্তু আমার আগের ইমেজের থেকে এটার রেজুলেশনটা এখানেই কোনো একটা সার্চ করবেন, সার্চ এটা করার একটু পরে দেখবেন, লো রেজুলেশনের, ঠিক আছে? এই জন্য তাহলে কিভাবে যে কোনো একটা সার্চ করবেন, সার্চ করার পরে দেখবেন, টুলসে গিয়ে আমি কেটে দেই, সার্চ করার পরে টুলস, কিন্তু আপনার টুলসে গিয়ে লার্জ এনি সাইজ থাকে সবসময়, কিন্তু আপনার এনি সাইজ না, টুলসে গিয়ে সাইজ দিয়ে লার্জ সাইজ নেবেন। অনেকের এটা যদি এখানে টুলস সরাসরি শো না করে, মোর অপশনে গেলে এখানে টুলস চলে আসবে, টুলস এর পরে লার্জ দিয়ে তারপরে আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো যে ইমেজটা দরকার ওই ইমেজটা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার এই ইমেজটা কোন ফরম্যাটে আর কি কোন পিক্সেলে আছে। কখনো কিছু কিছু ইমেজ হচ্ছে ওয়েব ফরম্যাটে থাকে, ওটা আপনারা যদি হচ্ছে শো না করে ওটা আমরা জেপিজি ফরম্যাটে করে নিতে পারি। ওটার জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, ফ্রি ওয়েবসাইট, যদি আপনি বলেন জেপিজি কনভার্টার, এগুলো সব ফ্রি। জেপিজি কনভার্টার যদি থাকে, ইমেজ কনভার্টার টু জেপিজি, যে কোনো সাইজের ইমেজ বা যে কোনো পিক্সেলের ইমেজ আপনারা এখান থেকে কনভার্ট করতে পারেন। unsplash.com থেকে কোনো ইমেজ দিলে ম্যাক্সিমাম সেখানে ওয়েবে থাকে, ওই ওয়েবের ইমেজগুলো আপনারা এখান থেকে জেপিজিতে করে নিতে পারেন, ঠিক আছে? জেপিজিতে করে নিলে ওইটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আজকে আমরা এইটুকুতে থাকি। আপনারা কালকে কোন টপিকটা নিতে চাচ্ছেন? আপনারা যে কোনো একটা বিউটি প্রোডাক্ট নিয়ে করেন। বিউটি প্রোডাক্ট দিব আপনাদেরকে। বিউটি প্রোডাক্ট নিয়ে হচ্ছে কাজ করাটা আমার মনে হয় ইজি হবে, যে কোনো ইমেজ পাবেন। আমি হচ্ছে টোটাল একটা ব্রিফ দিব, যেভাবে একটা ব্রিফ হয়, টোটাল একটা কোশ্চেন প্যাটার্নে ব্রিফ দিব। ওটার আপনারা 1500 থেকে 2000 ওয়ার্ডের মধ্যে বিউটি প্রোডাক্ট আপা কিছু বুঝি না আগামাথা। বিউটি প্রোডাক্ট বুঝেন না? তাহলে আচ্ছা এমন একটা প্রোডাক্ট দেন যেটা দিয়ে পুরুষ মহিলা দুজন কাজ করতে পারবে। আপনি তো ভাইয়া যখন কাজ করবেন তখন তো ক্লায়েন্টকে এটা বলতে পারবে না যে আমি বিউটি প্রোডাক্ট বুঝি না। তখন তো আপনাকে রিসার্চ করে নিতে হবে। যেমন আমি একটা কাজ করেছিলাম, আমি বোধহয় লাস্ট ক্লাসে শেয়ার করেছি, প্যারাবেন কি জিনিসটাই আমি জানতাম না, পরে কাজ করতে করতে এটা জেনে নিয়েছি। আচ্ছা আমি একটা রিলেভেন্ট কোন একটা টপিক আমি একটু চিন্তা করতে দেন, আমার কাছে আছে কিছু টপিক, আমি ওইটা দিব। আর হচ্ছে এখনই ক্লাসে একটা জিনিস মনে থাকতে থাকতে দিয়ে দেই, আপনাদের একটা শীট করে দেই, যেটা হচ্ছে দেওয়ার কথা ছিল কিওয়ার্ড রিসার্চের জন্য, তাই না? আমার একটা শীট আছে তো। আচ্ছা এই শীটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এই শীটের আদলে হচ্ছে একটা শীট করে নেন।
আমি এটা আপনাদের এডিটর করে দিচ্ছি, ঠিক আছে? এটা দেখবেন ফার্স্টে আমার কি কিছু কিওয়ার্ড আছে, লোকেশন আছে, তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি রেঞ্জ, সার্চিং ভলিউম। এত কিছুর দরকার নেই, আপনারা এই পর্যন্ত করবেন শুধু সার্চিং ভলিউমটা। এই ডিটেলস কাজগুলো আমরা এখনো দেখিনি, এটা পরে। এই ফার্স্ট 3টা কলাম হচ্ছে আপনারা এই 3টা কলাম নিয়ে কাজ করবেন। আমি শীটটা দিয়ে দিয়েছি। আর আমি আজকে রাতে একটা ব্রিফ দিয়ে দিব। ওই ব্রিফ অনুযায়ী আপনারা একটা আর্টিকেল রেডি করবেন। আর্টিকেলে অবশ্যই কয়টা ইমেজ রাখবেন, কয়টা হচ্ছে কয়টা আপনি কোটেশন রাখতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। দেখবো যে কে কতটুকু হচ্ছে, একটু আর্টিকেল গুলো রিসার্চ করে নেবেন, দেখবেন যে এক্সাক্ট ওই টপিকের আর্টিকেল গুলো কিভাবে হয়, আপনার কম্পিটিটররা কিভাবে আর্টিকেল গুলো পাবলিশ করছে। আপনি আগে আমরা ওয়েবসাইটের ব্লগ পোস্ট নিয়ে করি, পরে আমরা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মের কন্টেন্ট গুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, আজকে তাহলে আমরা অ্যাটেন্ডেন্স শিটে যাচ্ছি। কে কে আছেন